শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, সিটিজেন অ্যালায়েন্স ফর রিনিউয়েবল এনার্জি ইন বাংলাদেশ কারেক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট ক্লিন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা পাওয়ার টক অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো জানেন, বিদ্যুৎ খাতের বিদ্যমান মহাপরিকল্পনা, যাকে সংক্ষেপে পিএসএমপি বলা হয়, এই মহাপরিকল্পনার বদলে সরকার সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ক মহাপরিকল্পনা বা আইইপিএমপি, ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে। নতুন মহাপরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়ে থাকে যে এটি স্বল্প কার্বন নির্গমনকারী জ্বালানি চাহিদা ও সরবরাহের ব্যবস্থা গড়ে তুলবে। কেমন হবে আগামীর জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ক এই পরিকল্পনা? এই প্রশ্নটি সামনে রেখে সিটিজেন অ্যালায়েন্স ফর রিনিউয়েবল এনার্জি ইন বাংলাদেশ কারেক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট ক্লিন যৌথভাবে একটি ধারাবাহিক আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টায় পাওয়ার টক অনুষ্ঠিত হয়ে থাকে। পাওয়ার টকে প্রতি সপ্তাহে একজন জ্বালানি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক বা বিশিষ্ট নাগরিক প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে থাকেন। সিটিজেন অ্যালায়েন্স ফর রিনিউয়েবল এনার্জি ইন বাংলাদেশ কারিবের উদ্যোগে আয়োজিত পাওয়ার টকের আলোচনা ক্লিন বেলা, ক্লিন এবং বেলা এর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি দেখা যাবে। আর পরবর্তীতে ইউটিউব থেকে ধারণকৃত ভিডিও আপনারা দেখতে পাবেন। পাওয়ার টক অনুষ্ঠানটি 40 থেকে 45 মিনিট ধরে চলবে। আর শুরুতেই থাকবে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এরপর আমরা কয়েকজন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছি প্রশ্ন করবার জন্য। তারা তাদের প্রশ্ন করবেন। পাওয়ার টকের পর্দার পেছনে কাজ করছেন বারিশ হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন তুহিন, শারমিন আক্তার বৃষ্টি ও মাহবুব আলম প্রিন্স। ফেসবুক থেকে তারা দর্শকদের প্রশ্ন সংগ্রহ করে আমাদের অতিথির কাছে পৌঁছে দেবেন। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি, নিবেদিতা। পাওয়ার টক ইতিপূর্বে বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেছেন মাননীয় সাংসদ জনাব সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলায়ের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক প্রকৌশলী বিডি রহমতুল্লাহ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সুধীমণ্ডলী, আজকে পাওয়ার টকের ষষ্ঠ অধিবেশন। পাওয়ার টকের আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অর্থনীতি বিষয়ে অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজিম। জনাব গোলাম মজিম, পাওয়ার টকে অংশগ্রহণের সম্মতি দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জ্বালানি অর্থনীতি বিষয়ে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন। পিএসএমপিতে যে চাহিদা ও সরবরাহের প্রাক্কলন করা হয়ে থাকে, তাতে আপনি কোনো সমস্যা দেখতে পান কিনা? অনুগ্রহ করে এই ব্যাপারে একটু আলোকপাত করবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এরকম একটি প্রোগ্রাম ধারাবাহিকভাবে পরিচালনা করা এবং সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এনে তাদের মাধ্যমে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ যে নীতি সংক্রান্ত বিষয় সেগুলো নিয়ে আলোচনা উদ্যোগ করা এবং সেখানে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা, আমার কাছে এটি খুব কার্যকর একটি উদ্যোগ মনে হয়। সচরাচর আমরা সাধারণত আলোচনাগুলো দেখি যে কিছু নির্ধারিত প্রশ্ন থাকে মিডিয়াতে, সেখানে খুব বেশি আসলে ইন্টারাকশনের সুযোগ থাকে না। সেই জায়গা থেকে যে আলোকে এটিকে সাজানো হয়েছে সেটা আমার কাছে খুব একটা ইতিবাচক এবং এটার মাধ্যমে জ্ঞানগর্ভ আলোচনার সুযোগ তৈরি হয় এবং ধারাবাহিকভাবে এই ধরনের আলোচনাগুলো হওয়া বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে অনেক ধরনের যে ধোঁয়াশা রয়েছে এবং ভবিষ্যৎ কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানার সুযোগ করে দেবে। আমাকে প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে যে সাধারণত বিদ্যুৎ মহাপরিকল্পনার ক্ষেত্রে যেভাবে ডিমান্ড এবং সাপ্লাই বা চাহিদা এবং সরবরাহের যে প্রাক্কলনগুলো করা হয় সেখানে সমস্যা দেখা যায় কিনা। আপনারা সকলেই বোঝেন যে যখন এই ধরনের পরিকল্পনাগুলো করা হয়ে থাকে, বিশেষ করে বিদ্যুৎ খাতের বা জ্বালানি খাতের, তখন কিন্তু সবসময় তার দুটো পক্ষ থাকে। একটি হলো সেটার কি পরিমাণ চাহিদা, সেটির এক ধরনের প্রাক্কলন জানা দরকার হয়, এবং আরেকটি হলো সেই প্রাক্কলিত বিদ্যুৎ সরবরাহের জন্য যে ধরনের জ্বালানি সরবরাহ সেটি করবার জন্য কি ধরনের প্রাক্কলন সেখানে বিবেচনা করা হচ্ছে।
সেই বিষয়টি। এক্ষেত্রে সবসময় যেটি গুরুত্বপূর্ণ দাঁড়ায় যে সেটি হলো চাহিদার নিরিখে সাধারণত জ্বালানির সরবরাহ বা জ্বালানির যে মিক্স, এনার্জি মিক্স, সেই বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে। আমাদের পূর্বতন যে সমস্ত পিএসএমপি গুলো হয়েছে সেখানে আমরা চাহিদার যে নিরূপণ বা প্রাক্কলন যেটি করা হয়েছে, এটির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয়েছে সেটি হলো জিডিপি ভিত্তিক প্রাক্কলন। এবং স্বাভাবিকভাবে আপনারাও বিবেচনা করলে বুঝতে পারবেন যে একটি দেশের অর্থনীতি আকার যত বড় হবে তত তার ভিতরে তার বিভিন্ন রকমের চাহিদা বৃদ্ধি পাবে, বিদ্যুৎ সংক্রান্ত চাহিদা বৃদ্ধি পাবে, সেটা হাউসহোল্ড লেভেলে, সেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিতে, সেটা সার্ভিস রিলেটেড অ্যাক্টিভিটিতে, এবং সেই অনুযায়ী বিদ্যুতের চাহিদা বাড়বে। এটা একটা স্বাভাবিক গড়পড়তা এটি মনে হয়, এটা ঠিকই রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানির এই সরবরাহের হিসেবটি, যেভাবে চাহিদার হিসেবটি শুধুমাত্র জিডিপি কেন্দ্রিক হওয়ার ক্ষেত্রে একটা দুর্বলতা রয়েছে। এটি এইভাবে বিবেচনা করতে পারেন যে এক একটা দেশের জিডিপির কাঠামো কিন্তু ভিন্ন ভিন্ন, এবং তার সাথে কিন্তু বিদ্যুতের চাহিদা কাঠামো কিন্তু ভিন্নতর হওয়ার কথা। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন যে আমাদের অর্থনীতি যদি কৃষিভিত্তিক অর্থনীতি হতো, তাহলে কৃষিভিত্তিক অর্থনীতির জন্য যে ধরনের বিদ্যুৎ চাহিদা, সেটা যদি শিল্প ভিত্তিক একটি অর্থনীতি হয়, সেখানে কিন্তু বিদ্যুতের চাহিদা কাঠামো কিন্তু ভিন্ন হবে। অথবা এটা যদি সেবা ভিত্তিক একটি অর্থনীতি দাঁড়ায়, তাহলে কিন্তু তার বিদ্যুৎ কাঠামোটি কিন্তু ভিন্নতর হবে। এবং সেটা যদি আরো একটু পরিষ্কার করা যায় যে মনে করুন কৃষিভিত্তিক অর্থনীতিতে আমাদের এখানে এটা যদি এটা কৃষি কাজকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেখানে মূল চাহিদাটি হলো বিদ্যুতের ক্ষেত্রে জ্বালানির সঙ্গে সেচের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম সেটি, অথবা এর বাইরে যে সমস্ত জমি পরিচালনা করা, জমি নিড়ানো বা জমির সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত কাজগুলো, তার জন্য যে জ্বালানি দরকার সেটি। ফলে বিদ্যুতের কিন্তু আপাত চাহিদা সেখানে কিন্তু তুলনামূলকভাবে কম, শুধুমাত্র ইরিগেশনটাই সেখানে একটি বড় খাত। কিন্তু এটি যদি একটি শিল্প ভিত্তিক অর্থনীতি হিসেবে দাঁড়ায়, তাহলে কিন্তু সেখানে অনেক বেশি মেশিনারি ব্যবহার করার দরকার পড়বে, এবং সেখানে কিন্তু বিদ্যুতের চাহিদা অনেক বেশি সেখানে হবে। আবার এটি যদি শিল্পের ভিতরেও যদি আমি এটিকে একটু ভাগ করে বলি, বাংলাদেশ একটি আসলে গার্মেন্টস খাত ভিত্তিক ম্যানুফ্যাকচারিং খাত হিসেবে আমরা জানি, কিন্তু গার্মেন্টস এর কিন্তু সেই অর্থে বিদ্যুতের যে অনেক ব্যবহার সেটি কিন্তু না। শুধুমাত্র আমি যদি লাইট ব্যবহার করা বা এই ধরনের কিছু তার বয়লার পরিচালনা করা এবং তার টেক্সটাইল মিলগুলো পরিচালনা করার জন্য তার যে গ্যাসের দরকার হয় সেটি এ ধরনের, কিন্তু এটি যদি একটি যদি মোটর ম্যানুফ্যাকচারিং হতো, যে এখানে যে গাড়ি শিল্পের জন্য যদি একটি শিল্প কারখানা তৈরির বিষয় হতো, তাহলে কিন্তু সেখানে বিদ্যুতের চাহিদা একেবারে অন্যরকম হতো। ফলে এই যে শিল্পের কাঠামোর পরিবর্তন, অর্থনৈতিক কার্যক্রমের ভিন্নতার কারণে কিন্তু বিদ্যুৎ চাহিদার কিন্তু প্রক্ষেপণ আলাদা হওয়ার কথা। এবং এটা যদি আবার সেবা খাত ভিত্তিক হতো, মনে করেন বাংলাদেশে কিন্তু এখন সেবা খাতের শেয়ার হচ্ছে প্রায় 57%। তা এখন যদি সেটির মধ্যে যদি আপনি সেবা খাতের ভিতরে মূল কার্যক্রম আমাদের এখানে হচ্ছে দোকানপাট, এখন দোকানপাটে কিন্তু সেইভাবে কিন্তু বিদ্যুতের চাহিদা কিন্তু নেই। সুতরাং আপনি যদি এই সব কিছুকে বিবেচনা না করে শুধু বলেন যে জিডিপির উপরে ভিত্তি করে আমি বিদ্যুতের প্রক্ষেপণ করব, তাহলে কিন্তু সেই প্রক্ষেপণের উপরে ভিত্তি করে যদি বিদ্যুৎ উৎপাদন বাড়ান, তাহলে কিন্তু সেখানে কিন্তু গড় চাহিদা বা বিদ্যুতের চাহিদা, খাতভিত্তিক চাহিদার সাথে কিন্তু আপনার সরবরাহের একটা বড় মিসম্যাচ হবে, এবং সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তার কারণ হলো আমরা গড়পড়তা জিডিপি ইলাস্টিসিটি ব্যবহার করেছি এবং জিডিপি ইন্টেন্সিটি ব্যবহার করেছি, আমরা খাতভিত্তিক যে বিদ্যুতের চাহিদার যে ভিন্নতা সেটিকে আমরা কিন্তু বিবেচনায় নেইনি। ফলে এটি আমাদের চাহিদার প্রক্ষেপণের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা যেটি আমরা দেখতে পাই। সিপিডি থেকে আমরা সম্প্রতি একটি কাজ শেষ করেছি তারার সঙ্গে মিলে, এবং সেখানেও আমরা কিন্তু এই বিষয়গুলো এনেছি যে চাহিদার প্রক্ষেপণের ক্ষেত্রে বড় দুর্বলতা হচ্ছে আমরা এখানে খাতভিত্তিক বিষয়গুলো বিবেচনা করিনি। এটি হলো এক। দ্বিতীয়ত হলো আমরা এখানে চাহিদার প্রক্ষেপণ করা হচ্ছে অনেকটা টপ ডাউন ম্যানারে। টপ ডাউন ম্যানারে হচ্ছে উপরে জিডিপি ধরে আমি সকলের ভিতরে চুইয়ে পড়ে সকলকে মনে করছি যে বিদ্যুৎ সকলেই ব্যবহার করবে, এটি মনে করছি। কিন্তু এভাবে ভাবার কিন্তু কোনো কারণ নেই। জিডিপি কিন্তু অনেক কারণেই বাড়তে পারে, যেটির সঙ্গে কিন্তু বিদ্যুতের চাহিদা সম্পর্ক বা সংশ্লেষ সেখানে নাও থাকতে পারে।
সুতরাং সেই বিষয়গুলো কিন্তু এখানে যদি আপনি টপ ডাউন ম্যানারে যান তাহলে অনেক সময় সেই প্রকৃত বিদ্যুতের চাহিদার হিসেবটি পাবেন না। বরঞ্চ বলা হয় থেকে আপনি যদি বটম আপ উপরে উঠতেন, অর্থাৎ কোন কোন খাত বেশি ব্যবহার করছে বিদ্যুৎ, সেই খাতগুলোর ইলাস্ট্রিসিটি কেমন, সেই খাতগুলোতে কি পরিমাণ আগামী দিনে কার্যক্রম বাড়বে সেটি বিবেচনা করে যদি আস্তে আস্তে উঠতেন, তাহলে এগুলো যোগ করে 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 আমরা কিন্তু উপরে যেতে পারতাম। হ্যাঁ, সামগ্রিকভাবে আমাদের বিদ্যুতের চাহিদা এমন। ফলে এই যে বটম আপ অ্যাপ্রোচে না গিয়ে টপ ডাউন ম্যানারে নামার একটা দুর্বলতা কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। সেটি আমাদের আরেকটা বড় দুর্বলতা এই জায়গাটির ক্ষেত্রে। আরেকটি যেটি হয়ে থাকে, জিডিপির যে প্রাক্কলন সরকারের কাছ থেকে পাচ্ছি সেটি নিয়েও কিন্তু বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অভিযোগ রয়েছে। আদতেই কি আমাদের অর্থনীতি 8% উপরে প্রবৃদ্ধি অর্জন করেছিল? আদতেই কি আমরা 5.5% জিডিপি প্রবৃদ্ধি আসলে পেয়েছি? সরকার তো সম্প্রতি তার 2020 সালের হিসেব, জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কলনের হিসাব আবার রিএস্টিমেট করে এখন 3.5% নিয়ে এসছেন, যেটা সিপিডির পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আরো কম বলা হয়েছে। ফলে জিডিপির প্রাক্কলন প্রক্ষেপণেও সরকারের যে হিসাব সেটা নিয়েও কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। ফলে এই ধরনের ত্রুটিযুক্ত জায়গা থেকে মাথায় রেখে আমরা যদি প্রক্ষেপণ করি যে হ্যাঁ আমার এখানে বিদ্যুতের চাহিদা বাড়বে 2041 সাল নাগাদ আমার 60,000 মেগাওয়াট হবে, তাহলে কিন্তু সেই ধরনের প্রক্ষেপণ থেকে আপনি যদি অনেক বেশি বিনিয়োগের দিকে যান তাহলে কিন্তু ওভার ক্যাপাসিটির সমস্যায় আমরা পড়ে যাব, এবং সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উপরন্তু এর ভিতরে আবার পলিটিক্যাল ইকোনমির বিষয় রয়েছে যেটা আমরা ইগনোর করতে পারি না। যদি এমন হয়ে থাকে যে বিভিন্ন ধরনের প্রেসার গ্রুপ সরকারকে চাপ দিচ্ছে যে হ্যাঁ চাহিদার একটা বড় রকমের প্রজেকশন দেখালে বিনিয়োগ অনেক বেশি করা যাবে এবং সেখান থেকে অনেক বেশি আয়ের উৎস সৃষ্টি হবে, সেই রকম ধরনের জায়গা থেকেও যদি এস্টিমেট গুলো হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আরো ত্রুটিপূর্ণ জায়গায় দাঁড়াবে। ফলে আমি বলতে চাচ্ছি যে শুধু নিরেট অর্থনীতির জায়গা থেকে পিএসএমপি গুলো করা হচ্ছে এটি কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না, এবং সেখানে অর্থনীতির হিসেবগুলোতে দুর্বলতা আছে সেটা তো আছেই, কিন্তু এর সঙ্গে যদি আবার পলিটিক্যাল ইকোনমি, অর্থনৈতিক রাজনীতি যদি ঢুকে যায় তাহলে কিন্তু আরো দুর্বলতা, আরো সমস্যা। সেই ধরনের কিন্তু চ্যালেঞ্জ আমাদের অর্থনীতি কিন্তু আছে, বিশেষ করে বিদ্যুৎ খাতের ক্ষেত্রে সেই অভিযোগটি কিন্তু রয়েছে। সুতরাং চাহিদার দুর্বলতার জায়গাগুলো কিন্তু আমরা এইভাবে দেখতে পাই। যদি আমি সরবরাহের জায়গায় সমস্যাটিকে বলি, জ্বালানি সরবরাহের জায়গা থেকে যদি আমি বলি, তাহলে সেই জায়গার ক্ষেত্রে 2005 সালে বলা হয়েছিল যে আমরা গ্যাস ভিত্তিক আমাদের জ্বালানি কাঠামো তৈরি করব। হঠাৎ করে 2010 সালে গিয়ে গ্যাসের যেই স্বল্পতার বিষয়গুলো আসলো সামনে, অমনি আমরা শিফট করলাম যে না অত বেশি গ্যাসে যাওয়া যাবে না। আবার হুট করে 2016-তে গিয়ে আবার বলা হলো কয়লা ভিত্তিক বিদ্যুতের দিকে আমরা শিফট করব। এই যে সময়ে সময়ে প্রজেকশন চেঞ্জ করে ফেলা, দিক জ্বালানির সরবরাহের যে দিক চেঞ্জ করে ফেলা, তাতে কিন্তু আপনার বিনিয়োগকারীরাও বিভ্রান্ত হয়। এবং আপনি আগে বলেছেন গ্যাস ভিত্তিক, সেই অনুযায়ী গ্যাস ভিত্তিক এখানে বিদ্যুৎ কারখানাগুলো, বিদ্যুৎ প্ল্যান্টগুলো বসেছে। এখন আবার বলা হচ্ছে যে না গ্যাস ভিত্তিক হবে না, গ্যাসের সরবরাহ নাই, সুতরাং এখন আমি কয়লায় যাব। সুতরাং আবার কয়লা ভিত্তিকের দিকে যখন শুরু হলো, এখন আবার বলা হচ্ছে কয়লা না, আমরা এলএনজির দিকে যাব। এখন আবার এলএনজির দিকে দৌড়ানো হচ্ছে। আবার হুট করে যে এলএনজির দাম বেড়ে যাচ্ছে, অমনি আমরা আবার বলছি যে না আমাদের কুইক রেন্টাল গুলো রেখে দিতে হবে, কেননা এগুলো সরালে আবার আমাদের সমস্যা হবে, কেননা ওইগুলো যেহেতু পেট্রোলিয়াম দিয়ে চলে, এইচএফও ভিত্তিক কারখানা আছে, ফার্নেস অয়েল ভিত্তিক আছে, সেগুলো রেখে দেওয়া দরকার আছে। এই যে সময় সময়ে পরিবর্তন, জ্বালানির সরবরাহের বিষয়গুলো পূর্ণাঙ্গ প্রজেকশন না করতে পারা, সেটিও কিন্তু আমাদের এই জায়গাগুলোতে একটা বড় দুর্বলতা। এবং সেই জায়গার সঙ্গে আমি যদি বিষয়টিকে যদি আমাদের পুরো বিষয়টা, বাংলাদেশে এখনো জ্বালানি এর পিএসএমপি গুলোর একটা বড় দৃষ্টিভঙ্গি হলো যে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, অর্থাৎ অ্যাক্সেস টু ইলেকট্রিসিটিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের যে এখান থেকে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি থেকে ধীরে ধীরে আমাদের এখন গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ এবং একই সাথে ক্লিন এনার্জির দিকে যাওয়ার জন্য যে উদ্যোগ, সেই দিকে যাওয়ার যে সময় এসছে, এটি কিন্তু এখনো আমরা পুরোপুরি স্বীকার করতে পারছি না, এবং পুরোপুরি বলতে এখন আসলে অস্বীকার প্রবণতা রয়েছে। সেটিও কিন্তু আমাদের জ্বালানি নীতি কাঠামোর একটা বড় দুর্বলতা, বিশেষ করে জ্বালানি মিক্সের দিক থেকে, যে আমরা আস্তে আস্তে যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া এবং সেটা যে পিএসএমপি গুলোর ভিতরে ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা, সেটি কিন্তু হচ্ছে না।
বরঞ্চ যেটি হচ্ছে যে যে টার্গেট গুলো রাখা হচ্ছে সেই টার্গেট গুলো দেখা যাচ্ছে যে মিট করা যাচ্ছে না। যেমন বলা হয়েছিল যে 2021 সালের ভিতরে সামগ্রিক জ্বালানি কাঠামোর 10% আসবে হলো নবায়নযোগ্য জ্বালানি থেকে। এখন সেই টার্গেটটা পিছিয়ে 2030 সালে নিয়ে যাওয়া হয়েছে। আবার বলা হচ্ছে 2040 সাল নাগাদ সেটা নাকি আবার 40% করা হবে। এই যে এক ধরনের বড় রকমের প্রজেকশন দেয়া হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু অভ্যন্তরীণ উদ্যোগগুলো, সরকারের উদ্যোগগুলোর ভিতরে কিন্তু তার কোনো আপনি রিফ্লেকশন আপনি দেখবেন না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা নীতি কাঠামোতে এক কথা বলছি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে কিন্তু সেই নীতি বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো, বরঞ্চ সেই উদ্যোগগুলো নাই, বরঞ্চ আবার কোনো কোনো ক্ষেত্রে উল্টো পথে যাত্রার এক ধরনের উদ্যোগ রয়েছে। যেমন সম্প্রতি এরকম ধরনের খবর আসছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ঠিক আছে 10টা বন্ধ করার কথা বলেছে, ভালো, কিন্তু এই মুহূর্তে বিশ্বে এমন প্রযুক্তি এসছে যেটা কয়লার দূষণকে নাকি কমিয়ে একেবারে ক্লিন করে দিতে পারে, ক্লিন কয়লা নাকি হওয়া সম্ভব। এখন এই যে আপনি কয়লায় আবার থাকার জন্য এক ধরনের প্রচেষ্টা, সেটিকে আবার সামনে নিয়ে আসা হলো। আবার বলা হচ্ছে যে কুইক রেন্টাল গুলো থাকা দরকার আছে, তার কারণ হলো কুইক রেন্টালের থেকে যে মূল্যে বিদ্যুৎ পাচ্ছি সেই মূল্য আমরা যদি তাদেরকে ক্যাপাসিটি চার্জ এগুলো যদি না দেই তাহলে অনেক কম মূল্যে পাবো। মেশিনপত্র নাকি ভালো আছে বলা হচ্ছে, এবং এগুলোকে এক্ষুনি সরিয়ে দেওয়া দরকার নেই, এবং তুলনামূলকভাবে যেহেতু কম মূল্যে পাচ্ছি সুতরাং এদেরকে রেখে দেওয়া দরকার আছে। নবায়নযোগ্য জ্বালানি যেহেতু অনেক এক্সপেন্সিভ হবে, আমাদের যাওয়ার সুযোগ নেই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে যদি ওটাই বিষয় হয় যে কম মূল্যের জ্বালানি, তাহলে কয়লা থেকেই বা সরলেন কেন? তাহলে কয়লাতেই থেকে যান, যে সবচেয়ে কম মূল্যে তো কয়লাই দিতে পারে। সুতরাং এই যে রাজনৈতিকভাবে সরকারের একটা অবস্থান থাকা যে সরকার জীবাশ্ম জ্বালানি থেকে সরবেন, ক্লিন এনার্জির দিকে যাবেন, সেই জিনিসগুলো কিন্তু নীতি কাঠামোতে যেমন আসছে না, এবং যতটুকু আসছে সেটাও আসলে পরিপালন হচ্ছে না। আবার যেটা হচ্ছে এক ধরনের সামগ্রিকভাবে এক ধরনের প্রচেষ্টা রয়েছে এই জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক স্ট্রাকচারটি যেন এক ধরনের অব্যাহত রাখা যায়, সেরকম এক ধরনের উদ্যোগও কেমন আমরা সকল পর্যায়ে দেখতে পাই, যেটি আসলে মোটেই সরকারের রাজনৈতিক ঘোষণার সঙ্গে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বড় রকমের একটা পার্থক্য আমরা আমাদের চোখে পড়ে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আমার মনে হয় আপনি অনেকটাই ছুঁয়ে গেছেন আপনার প্রথম প্রশ্নের উত্তরে। তবু আমি প্রশ্নটা করছি, জাতীয় অর্থনীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান চর্চার অভিঘাত এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। প্রথম কথা যেটি আমাদেরকে যেটি বলে শুরু করা দরকার, যে বর্তমান সরকারের একটা ইতিবাচক উদ্যোগ হচ্ছে জ্বালানির ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিত জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নেওয়া। আমরা সিপিডির পক্ষ থেকে সরকারের এই উদ্যোগগুলোর ইতিবাচক ভাবেই আমরা বিষয়গুলো সবসময় বলে এসেছি। কেননা আমাদের সামনে যে পরিস্থিতিতে এই সরকার এসেছিলেন 2009 সালে, সেই সময় যে পরিমাণ আসলে জ্বালানি ঘাটতি ছিল, বিশেষ করে বিদ্যুতের ঘাটতির বিষয়টি আমরা জানি যে তখন ব্যাপক রকমের ঘাটতি ছিল, প্রতিদিন লোডশেডিং হতো। সেরকম একটি জায়গা থেকে আজকে যখন আমরা উদ্বৃত্ত জ্বালানি নিয়ে আলাপ করছি, তখন বলতেই হবে যে জ্বালানির ক্ষেত্রে এই সরকারের একটা বড় নজর ছিল, এবং এর ফলে কিন্তু আমরা অর্থনীতিতেও এর একটা ইতিবাচক ধনাত্মক প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। আমরা সমালোচনার জায়গাটি হচ্ছে গুণগত জায়গা, সেটি আমরা পরে আসছি, কিন্তু প্রথম যে বিষয়টি সেটি হলো যে কোনো অর্থনীতির জন্য বিদ্যুৎ একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাঁচামাল, এবং সেটি নিশ্চিত করতে পারাটা এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। এবং বিগত এক দশক জুড়ে অর্থনীতিতে যে তার ধনাত্মক প্রতিক্রিয়া দেখছি শিল্প খাতে, কৃষি কর্মকাণ্ডে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা বলা হয়ে থাকে যে বিদ্যুৎ কেন্দ্রিক অর্থনীতি, এক ধরনের বলা হয়ে থাকে যে এনার্জি ইন্টেন্সিভ জিডিপি, সেটির কিন্তু মাত্রা বাড়ছে। আমাদের এখানে এনার্জি ইন্টেন্সিভ জিডিপির মাত্রা বাড়ছে, ফলে বলা যেতে পারে যে হ্যাঁ, জিডিপির ক্ষেত্রে জ্বালানির ব্যবহার, বিদ্যুতের ব্যবহার এটা ভূমিকা রাখছে। সুতরাং সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সে কারণেই দারিদ্র বিমোচন বলি, আমরা অর্থনৈতিক বেসরকারি বিনিয়োগ বলি, রপ্তানিমুখী খাতের অর্জন বলি, সেগুলোতে কিন্তু এই যে বিদ্যুৎ খাতের অর্জন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রশ্নটি হলো যে এই অর্জনটি কি যথেষ্ট কিনা। আমাদের কাছে সেই জায়গায় প্রশ্ন যে না, এই অর্জনটি আসলে যথেষ্ট না। সময় এসছে যে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটির জায়গা থেকে এখন অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন জ্বালানির দিকে, দক্ষতা সম্পন্ন জ্বালানির দিকে মুভ করার, শিফট করার, সেই জায়গাটিতে আমরা এখনো পর্যাপ্ত রকমের উদ্যোগ দেখছি না। এবং সেটির অভিঘাত আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আমরা অর্থনীতি অলরেডি ফিল করা শুরু করেছে। যেমন ধরুন, জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক হওয়ার কারণে আমরা কয়লা ভিত্তিক যে প্ল্যান্ট গুলো চালাতে হচ্ছে, সেই কয়লা ভিত্তিক প্ল্যান্ট গুলোর জন্য কিন্তু ধীরে ধীরে আমাদের এখানে কয়লা আমদানি বাড়ছে। দেশের কয়লা আমরা ব্যবহার করছি খুব সীমিত ভাবে, কিন্তু ব্যাপকভাবে কয়লা আমদানি বাড়ছে। এলএনজি আমদানি ব্যাপকভাবে বাড়ছে এবং বিগত বছরে প্রায় $1 বিলিয়ন খরচ করতে হয়েছে এলএনজি আমদানির জন্য। এবং এখন যে আবার বলা হচ্ছে আরো বেশি এলএনজি প্ল্যান্ট হবে সামনে, তখন আরো বেশি কিন্তু এই জ্বালানি আনার প্রয়োজন পড়বে। এগুলো কিন্তু হচ্ছে পেট্রোলিয়াম বা ফার্নেস অয়েল যেগুলো আনা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এগুলো আসছে। ফলে এই যে জ্বালানি আমদানির জন্য যে ব্যয়, এটি কিন্তু উত্তরোত্তর সরকারের জন্য কিন্তু একটা বড় দায় হয়ে দাঁড়াচ্ছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে এই বাড়তি বিদ্যুৎ থাকার কারণে, এই যে বাড়তি জ্বালানি অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকার কারণে এই জ্বালানির ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কস্ট বাড়ছে। মানে একটা প্ল্যান্ট আগে যতটা দক্ষতায় চলতো, তার থেকে কিন্তু তার দক্ষতা কিন্তু তুলনামূলকভাবে পরবর্তী সময়কালে কমে গেছে। যেমন আমরা কুইক রেন্টালের ক্ষেত্রে দেখছিলাম যে ওভার টাইম তার ইফিসিয়েন্সি লেভেল ফল করেছে কুইক রেন্টাল প্ল্যান্ট গুলোর ক্ষেত্রে, এবং সেটা ব্যাপকভাবে ফল করছে। ফলে যত ফল করবে ইফিসিয়েন্সি লেভেল, তত কিন্তু সেখানে জ্বালানির খাবে বেশি, জ্বালানি নেবে বেশি, বিদ্যুৎ দেবে কম, আমি এটা বলতে চাচ্ছি। ফলে আপনার কিন্তু ওই জ্বালানির ব্যয়টা কিন্তু সরকারের ঘাড়ের উপরে পড়ছে। সুতরাং এই যে অদক্ষ প্ল্যান্ট চালানো, ওভার ক্যাপাসিটি, এগুলোর দায় কিন্তু অর্থনীতিকে বহন করতে হচ্ছে। এবং বিপিডিবি প্রায় গ্র্যাজুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি, তার লোকসান বাড়ছে এবং তাকে সরকারের কাছ থেকে তাকে লোন বাড়াতে হচ্ছে, নিতে হচ্ছে। এবং এই মুহূর্তে সরকারের যে ক্যাশ লোন নিচ্ছে যে অর্গানাইজেশন গুলো, তার ভিতরে বিপিডিবি কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্যাশ লোন নিচ্ছে সরকারের কাছ থেকে, এবং সেটি শুধুমাত্র তার পরিচালনা ব্যয় মেটাতে তার অসুবিধা হচ্ছে বলে। এবং আমরা আপনাদেরকে একটা তথ্য দেই, সরকার যদিও আমাদেরকে কম মূল্যে বিদ্যুৎ দেন, আমাদেরকে এখানে 6 টাকা 6.5 টাকা হারে আমাদেরকে হয়তো বিদ্যুৎ সরবরাহ করছেন, কিন্তু এই বিদ্যুতের উৎপাদন ব্যয় কোনো কোনো প্ল্যান্ট প্রতি কিন্তু এটা 300 টাকা পড়ছে। আমরা কিন্তু এটা, এই তথ্য কিন্তু আমরা রাখি না, বা আমরা এই তথ্য নিয়ে খুব বেশি আলোচনা করি না। কিভাবে হয় 300 টাকা? 300 টাকা হয় তখনই যখন আপনার ওই প্ল্যান্টের সঙ্গে চুক্তি থাকে যে নির্দিষ্ট পরিমাণ যদি তার বিদ্যুৎ ব্যবহার নাও করা হয়, তাহলেও তাকে নির্দিষ্ট পরিমাণ মেইনটেনেন্স ক্যাপাসিটি চার্জ তাকে দেয়া হবে। তো ওইটাও যোগ করে দেখা গেছে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় নাই, কিন্তু তাকে ওই ক্যাপাসিটি চার্জের টাকাটা যা দেওয়া হয়েছে, তাতে ওইখান থেকে যে বিদ্যুৎ পাওয়ার কথা ছিল, এই অব্যবহারের কারণে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য গিয়ে দাঁড়িয়েছে 300 টাকা। তাহলে এই যে অতি মূল্যের বিদ্যুৎ দাঁড়ানো এবং সেটির জন্য সরকারের যে দেনা বাড়া, দায় বাড়া, এটি কিন্তু ধীরে ধীরে কিন্তু এটি সরকারের জন্য কিন্তু একটা চাপের কারণ হচ্ছে। সম্প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার পাবলিক সেক্টর কর্পোরেশন গুলোর ব্যাপারে কিন্তু আস্তে আস্তে বেশ শক্ত অবস্থান নিচ্ছে, কারণ এইভাবে টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সরকার অদক্ষ অবস্থায় চালাতে পারবে না। এখন বিপিডিবি কেও তার এখানে তার দক্ষতা বৃদ্ধির জায়গা খুঁজতে হবে, তার অদক্ষ প্ল্যান গুলোকে অবসান দরকার পড়বে, সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই জায়গায় শেষ যে কথাটি বলে আমি করব, সেটি হলো যে আমরা মনে করি যে যেভাবে এতদিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ এসেছে, সেটির ইতিবাচক দিক হলেও এখন দক্ষতা বৃদ্ধির জায়গা থেকে প্রয়োজন রয়েছে যে যেগুলো ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো যেমন অবসায়ন করা, একই সাথে যে ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো অদক্ষ, সেগুলো অবসায়ন করা, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো অবসায়ন করা, সেই জায়গাটি কিন্তু হতে দেখছি না। পুনরায় শোনা যাচ্ছে যে আবার নতুন করে এগুলো রিনিউ হবে, সেই ধরনের ঘোষণা আসতে পারে খুব তাড়াতাড়ি, সেরকম একটি আশঙ্কাও রয়েছে। কিন্তু আবার এর সঙ্গে মিলে যেটি হয়েছে
যে যে বিশেষ প্রেক্ষাপটে সরকার দ্রুত জ্বালানি সরবরাহ আইন করেছিলেন 2009 সালে 10 সালে, সেই দ্রুত সরবরাহ আইন সে সময়ের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক ছিল, যে দ্রুত তাড়াতাড়ি প্ল্যানগুলো কুইক রেন্টাল গুলোকে দেওয়া, ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া, সেগুলো বাস্তবায়ন করা। কিন্তু সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু আমাদের ওই আইনের প্রায়োগিকতা কিন্তু নেই। সুতরাং এখন সময় এসছে ওই আইনটিও আসলে কন্টিনিউ না করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবার আমরা দেখতে পেলাম যে এই আইনটি আবার 5 বছরের জন্য এক্সটেনশন করা হয়েছে। এর আগে 3 বছর এবং 4 বছরের জন্য করা হয়েছিল, এবার এটাকে 5 বছরের জন্য করা হয়েছে। তাতে যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাতে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আসছে, এবং বিডিং প্রসেসের ক্ষেত্রে যেহেতু প্রপার কম্পিটিশন নেই, বিভিন্ন ধরনের গোষ্ঠীর এখানে এক ধরনের ইনফ্লুয়েন্স থাকার সুযোগ কিন্তু অমূলক না, সেটিও কিন্তু আমরা এই জায়গাগুলোতে সুযোগগুলো থেকে যাচ্ছে। এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আসছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের ব্যবহার সম্পর্কে, এডিবি প্রজেক্ট বাস্তবায়ন সম্পর্কে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে থেকে যাচ্ছে। সুতরাং সেই সমস্ত দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে কয়েকটি জায়গায় নজর দেওয়া দরকার। একটি হলো নীতি কাঠামোতে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক একটি নীতি কাঠামোতে যাওয়া দরকার, এবং সেটির জন্য এই যে দ্রুত জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ আইন যেটি করা হয়েছে, এটিকে ডিসকন্টিনিউ করা, যদি এটি প্রয়োগ যদি এটা থেকেও যায় তাও যে এটিকে ব্যবহার না করা এবং ডিসকন্টিনিউ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম, সেদিকে নজর দেওয়া। দ্বিতীয়ত হলো ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র, কুইক রেন্টাল, এগুলোর অবসায়ন এবং সেটি করা। এবং তৃতীয় যেটি, এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির জন্য জায়গা করে দেওয়া, সেটি এখন আমাদের গুরুত্বপূর্ণ। এবং কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, 10টি সরকার অবসানের কথা ঘোষণা দিয়েছেন, কিন্তু হিসেব মতে কিন্তু আমাদের প্রায় 23টির সরকারের প্রকল্প বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রশ্ন হলো বাকি 13টির কি হবে? তাহলে বাকি 13টিকে আবার সরকার পরিচালনার কথা ভাবছেন। এর ভিতরে কিন্তু আমরা জানি যে 5টি ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নের মধ্যে রয়েছে। সেগুলো যদি ধরে নেই যে ওগুলো চলবে, তাহলে বাকি যে 8টি থাকে সেগুলোরও তো ঘোষণা দরকার। সুতরাং আমরা মনে করি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপারেও অবস্থান পরিষ্কার করা সরকারের পক্ষ থেকে, এটিও এই সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেটি আসলে দরকার। আর সবশেষে আমি যেটি বলবো, শুধুমাত্র সরকারের উদ্যোগের অপেক্ষায় না থেকে যারা আমরা ভোক্তা, আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। আমরা কিন্তু এক অর্থে এক ধরনের বিহেভিয়ার করি যেখানে আমরা কম মূল্যে বিদ্যুৎ পেলেই খুশি হই। কোথা থেকে বিদ্যুৎ কে দিচ্ছে, কি ধরনের জ্বালানি ব্যবহার করছে, এগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ব্যথা আমরা করতে চাই না। একটু দাম বাড়লেই আমরা ঝাঁপিয়ে পড়ি যে হ্যাঁ, বিদ্যুতের দাম কমাতে হবে। যদি এই জায়গা থেকে আমাদের অবস্থান সবসময় থেকে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে সরকার সবসময় এই কম মূল্যের অজুহাতে জীবাশ্ম ভিত্তিক জ্বালানিতে থাকার একটা বড় শর্ত পেয়ে যাবেন। সেই জায়গা থেকে আমার মনে হয় ভোক্তা পর্যায়েও আমাদেরও সচেতনতা দরকার, যে গুণমান সম্পন্ন বিদ্যুৎ, ক্লিন এনার্জির জন্য তাদেরও সচেতন হওয়া, এবং সেটার যে ব্যয় সেগুলোকেও বিবেচনায় নেওয়া। এবং অন্যান্য দেশের মতো আমাদের এখানেও যে নবায়নযোগ্য জ্বালানির বড় সুযোগ রয়েছে, সেই এবং সেটা যদি কিছুটা বাড়তি মূল্যেরও হয়, সরকারের কাছে সেটিকে ভর্তুকি মূল্যে চাওয়ার জন্য প্রস্তুত থাকা, কিন্তু একেবারেই নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে দূরে সরে যাওয়া, এই ধরনের মানসিকতা যেন না থাকে। এবং ধীরে ধীরে তাদেরকে এই জায়গাতে এডুকেটেড করা, তার নিজেরা এডুকেটেড হওয়া, যে আমরা আগামী দিনে এক ধরনের গুণমান সম্পন্ন জীবন চাই। আমরা যে কোনো মূল্যের কোনো জীবন চাই না, আমরা একটা মানসম্পন্ন জীবন চাই, এবং সেই মানসম্পন্ন জীবনের একটা অংশ হলো যে ক্লিন এনার্জি। সুতরাং সেই ক্লিন এনার্জির জন্য তাদেরও আসলে সরকারের সঙ্গে কাজ করা, ভয়েস তোলা, এবং সিভিল সোসাইটির সঙ্গে কাজ করা, বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা, যাতে সকলে মিলে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে তারা আরো বেশি এগিয়ে আসে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের একটা নির্ধারিত প্রশ্ন ছিল যে এই ভর্তুকি আর লোকসানের চক্র থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। আমার মনে হয় আমরা উত্তর পেয়ে গেছি ইতিমধ্যেই। আমাদের তৃতীয় প্রশ্ন, সরকার আগামী 2030 সালের মধ্যে 30% এবং 41 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করবার কথা ভাবছে। আপনি কি মনে হয় এই পরিকল্পনা যথাযথ আছে কিনা, এই ব্যাপারে কিছু বলবেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি এক্ষেত্রে যেটি বলা দরকার,
সেটি হলো যে সমগ্র জ্বালানি খাতের ইনস্টিটিউশনগুলো, আমি বলবো যে জ্বালানি পরিকাঠামো বা অবকাঠামো পুরোটাই আসলে এই মুহূর্তে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক একটা কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আছে। এরকম একটি কাঠামো থেকে আপনি বৈপ্লবিক লক্ষ্য ঠিক করা এবং সেটা বাস্তবায়ন করা মোটেই সম্ভব। আপনার ওই কাঠামোর ভিতরে যতক্ষণ পর্যন্ত না আমরা পর্যাপ্তভাবে পরিবেশ আনতে পারবো, গ্রিন আনতে পারবো না, ক্লিন আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই ছোট ছোট কিছু উদ্যোগ দেখবো বিভিন্ন জায়গায়। কিন্তু এটার মাধ্যমে যে ব্যাপক ভিত্তিক যে টার্গেট 30%, 40%, এই টার্গেট গুলো অর্জন করাটি কাগজেই থেকে যাবে। সুতরাং আমার মনে হয় সেটি হলো যে সরকারের রাজনৈতিক দর্শনে যেমন ধীরে ধীরে আমরা পরিবর্তন দেখছি, এইটিকে কিভাবে সরকারের প্রাতিষ্ঠানিক যে কাঠামো, বাস্তবায়ন কৌশল বা কাঠামো, ইনস্টিটিউশন গুলো, তার যে ল রুলস এর গুলো, এটির ভিতরে কিভাবে আরো বেশি বিল্ট ইন করা যায়। অর্থাৎ ওই ট্রান্সমিশনটা এখনো পুরোপুরি হয়ে সারেনি। রাজনৈতিক যে ঘোষণাগুলো, সে রাজনৈতিক ঘোষণাগুলোর ট্রান্সলেশন, ইন্টারপ্রিটেশন ইন পাবলিক সেক্টর অর্গানাইজেশন, সেটা এখনো হয়ে ওঠেনি। না হওয়ার কারণেই হচ্ছে কি, যে এই প্রতিষ্ঠানগুলোতে যারা পরিচালনা পর্যায়ে রয়েছেন, মন্ত্রণালয় বলি, বিভাগ বলি, যার বলি, সকলেই কিন্তু পূর্ণাঙ্গভাবে একটি সিগন্যাল নিতে পারছেন না উপর থেকে। একটা পুরো জীবাশ্ম জ্বালানি ক্ষেত্রে একটা কঠিন একটা আস্তরণের ভিতরে তারা অবস্থান করছেন। আমি বলবো যে প্রয়োজন রয়েছে এই ধরনের কাঠামোগত জায়গাগুলোতেও আরো বেশি হাত দেওয়া, এবং সেই হাত দেওয়ার ক্ষেত্রে বিপিডিবি এখন যে কাঠামোর ভিতরে চলছে, সেখানে শ্রেডা একটি অথরিটি হিসেবে সেটা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা অনেক কাজের একটি, এবং তাও মেইন স্ট্রিম কোনো অ্যাক্টিভিটি হিসেবেও আমরা এই শ্রেডাকে দেখি না। খুব ছোট আকারের 10 মেগাওয়াটের নিচের প্ল্যান গুলো করবার জন্যই তাকে ক্ষমতা দেওয়া আছে। বেশি হলেই সেগুলো প্রাইম মিনিস্টার্স অফিস থেকে সেগুলো ডিল করার জন্য সেগুলো রয়েছে। অন্যান্য খাতের যেগুলো আছে সেগুলো ইট কলের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্যোগ চলছে। এর বাইরে আমরা প্রায়শই যে জায়গাটিতে হাততালি দেওয়ার চেষ্টা করি, সেটা হলো যে প্রত্যন্ত এলাকাতে কোনো জায়গায় যেখানে বিদ্যুৎ, রিমোট জায়গায় বিদ্যুৎ নেই, সেখানে যখন বিদ্যুৎ দেওয়া হচ্ছে, এই অসহায় যারা বিদ্যুৎ বিহীন যারা ছিলেন তাদেরকে দেওয়া হচ্ছে, আমরা শুধু সেটুকু নিয়ে হাততালি দিচ্ছি। কিন্তু মনে রাখা দরকার, অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, এবং সেটি একটি অবশ্যই প্রাইমারি লেভেলে সেই ধরনের সৌর বিদ্যুৎ এবং অন্যান্য বিদ্যুৎ সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঠিকই, কিন্তু আমাদের মেইন স্ট্রিমের বিদ্যুৎ কাঠামোতে যতক্ষণ পর্যন্ত আমরা নবায়নযোগ্য জ্বালানিকে আনতে না পারছি, অর্থাৎ এদের জন্য যে স্মার্ট গ্রিড দরকার, সেই স্মার্ট গ্রিড সিস্টেম যতক্ষণ পর্যন্ত আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মধ্যে না বিল্ট ইন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই দোটানায় থেকে যাব। এবং এক ধরনের নবায়নযোগ্য জ্বালানিকে এখন এক ধরনের কি বলা যেতে পারে, সিএসআর জায়গা থেকে দেখার একটা পার্সপেক্টিভ আছে। আমার এরকম একটা মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানিটা অনেকটা সিএসআর অ্যাক্টিভিটি, এইভাবে কিন্তু দেখার একটা প্রবণতা আছে। সকলে অনেক কিছু করছে, ঠিক আছে, একটা সিএসআর এর মতো একটা কিছু করি, এরকম একটা প্রবণতা। এইভাবে হবে না। মানে আপনি যতক্ষণ পর্যন্ত না বিজনেস মডেলের ভিতরে এই নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কাঠামোটাকে বিজনেস মডেলের পার্ট করতে পারবেন না, যে হ্যাঁ ইটস এ কমার্শিয়ালি ভায়াবল বিজনেস মডেল, এটা যতক্ষণ পর্যন্ত না সমস্ত বিজনেস এর ভিতরে যতক্ষণ পর্যন্ত না বিল্ট ইন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি 30% বলেন আর 40% বলেন, সেগুলো তো বহু দূরে। আমি 10% টার্গেটই 21 সালে ছিল, সেটা এখন 30 সাল, এগুলোই আসলে কোনো মূল্যহীন হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে চেষ্টাটি থাকা উচিত এমন ভাবে, সেটি হলো যে আরো বেশি ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির স্পেস ক্রিয়েট করা, নীতি কাঠামোর ভিতরে নবায়নযোগ্য জ্বালানির জায়গাটিকে আরো বেশি গুরুত্ব দেওয়া, সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে আরো বেশি নিচের দিকে ট্রিকল ডাউন করা, ট্রান্সপায়ার করা প্রাতিষ্ঠানিক পর্যায়ে, এবং বিপিডিবি বিদ্যুতের যে মূল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ফুল স্ট্রাকচারটি যেন নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্রিক এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয়, তাদের টার্গেটের ভিতরে যেন নবায়নযোগ্য জ্বালানি থাকে, তাদের অ্যাক্টিভিটির ভিতরে যেন, তাদের পার্সোনাল ফাইল বলি বা তাদের অ্যানুয়াল টার্গেটের ভিতরে যেন নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত অ্যানুয়াল টার্গেট দিয়ে দেওয়ার বিষয় থাকে। এরকম ধরনের বিষয়গুলো আনার প্রয়োজন হবে, তাহলেই কেবলমাত্র আমরা ইনস্টিটিউশনালি এর একটা পরিবর্তন আগামী দিনে আশা করতে পারি।
সেক্ষেত্রে ২০৫০ সালের মধ্যে কত শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা সম্ভব বলে আপনার মনে হয়? আর কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করছেন? আমি আসলে একদিক থেকে খুবই আশাবাদী একজন মানুষ। আম, আবার আরেক দিক থেকে আমি ক্রিটিক্যালি বিষয়গুলোকে দেখি। আবার অর্থনীতির ছাত্র হিসেবে সবসময় একটা সমস্যা হয় যে সবসময় কিছু অ্যাসাম্পশন, যে কিছু ধরে নেই যে এই অ্যাসাম্পশন গুলো হলে ওটা হবে, এইভাবে একটা ধরার একটা প্রবণতা আছে। ফলে কোনো কিছুকে স্ট্রেট ফরওয়ার্ড ওটা হবে এভাবে বলাটা অর্থনীতির ছাত্রের ক্ষেত্রে একটা বড় সীমাবদ্ধতা বলি, অথবা এটা তার স্ট্রেংথও বলি। ফলে আমি এইভাবে জিনিসটা দেখি। বর্তমান সরকার যেভাবে ক্লাইমেট ভালনারেবল ফোরামে তার স্ট্রং প্রেজেন্স রাখছে, COP26 কে সামনে রেখে যেভাবে তার অবস্থানকে দৃঢ় করছে, নিয়ে আসছে, এবং COP26 এর পরে বাংলাদেশের অবস্থান যেভাবে আরো দৃঢ় হবার সুযোগ রয়েছে, এনার্জি ট্রানজিশন কাউন্সিলে বাংলাদেশ সদস্যভুক্ত হয়েছে, এই যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, সরকার প্রধান সেই জায়গায় উপস্থিত থেকে তার বক্তব্য দিচ্ছেন, সকলে সেগুলোকে খুব গুরুত্বের সাথে নিচ্ছেন। সুতরাং সেই দিক থেকে আমি বড় আশাবাদী যে সরকার এই রাজনৈতিক অঙ্গীকারগুলো যদি আগামী দিনে অব্যাহত থাকে, তাহলে এখন যে শর্ট টার্ম যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শর্ট টার্ম চ্যালেঞ্জগুলো আগামীতে ধীরে 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 এগুলো দুর্বলতর হয়ে উঠবে, এবং আগামীতে যখন বাংলাদেশের ক্লাইমেট চ্যালেঞ্জগুলো আরো বেশি প্রকটতর হবার একটা আশঙ্কা রয়েছে, তখন সকলেই রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, এই জায়গা থেকে সরার সময় এসছে, জীবাশ্ম কেন্দ্রিক জ্বালানি আর কোনো সলিউশন নাই। এই জায়গা থেকে সকলেই তখন সরে আসার জন্য তখন একতাবদ্ধ হবে, দেশের ভিতরে দেশের বাইরে। এবং আমি আশা করব আগামী দিনের রাজনৈতিক একটা বড় স্লোগান হবে, এই বিষয়টি একটা রাজনৈতিক বড় স্লোগানে পরিণত হবে, এবং সেই স্লোগানটি সেটা হলো যে পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে ভালনারেবিলিটি বাংলাদেশের জন্য, এটাই বাংলাদেশকে প্রেসারে ফেলবে, সরকার প্রধানদেরকে বা সরকারকে আরো বেশি এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য তাকে আরো বেশি রেডি করবে, এবং গ্রিন এনার্জি, ক্লিন এনার্জির দিকে, ক্লিন পাওয়ারের দিকে তাকে আরো বেশি উদ্বুদ্ধ করবে। সুতরাং সেই জায়গাগুলো যদি আমি মনে করি যে আসার সুযোগ রয়েছে সামনে, তাহলে কিন্তু আমি 40% যে টার্গেট যেটি বলছেন আপনি, বা 50% যে টার্গেটের কথা বলছেন, আমি কিন্তু সেটাকে অসম্ভব মনে করি না। সুতরাং আমি যদি আশাবাদীর জায়গা থেকে বলি, সুতরাং রাজনৈতিক জায়গাগুলোতে প্রতিষ্ঠানগুলো যদি সেইভাবে তৈরি হয়, সরকার যদি সেইভাবে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যদি সেদিকে আগানোর চেষ্টা করেন, এবং তাহলে আসলে সেদিকে যাওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর নয়। এবং দেশের ভিতরে আমার ধারণা আগামী দিনে জনগণ ভোক্তা হিসেবে, জনগণ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও দেখতে চাইবে যে দেশের ভিতরে একটা বড় পরিবর্তন আসছে। এবং সবচেয়ে বড় যেটা এই সরকারের জন্য যেটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে, এই সরকার 2041 সালের ভিতরে উন্নত দেশের স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে। আমরা কিন্তু সকলেই ওই রাজনৈতিক স্বপ্ন কিন্তু আমরা কিন্তু ধারণ করতে শুরু করেছি, এটা কিন্তু খুব একটা ইতিবাচক দিক। আমরা কিন্তু মনে করছি যে হ্যাঁ, আমরা পারবো, এরকম একটা কিন্তু সকলের ভিতরে কিন্তু এরকম একটা অ্যাসপিরেশন কিন্তু ঢুকছে। যদি তাই হয়, তাহলে কিন্তু সেই অ্যাসপিরেশনটাকে ব্যবহার করে একটা উন্নত দেশের কাঠামোতে যেভাবে জ্বালানি থাকে, তা কেন আমাদের দেশে উন্নত হব, আমাদের জ্বালানি কাঠামো কেন আসলে তৃতীয় বিশ্বের দেশের মতো থেকে যাবে, এর কোনো কারণ নেই। সুতরাং উন্নত দেশের কাঠামোর আলোকে কিন্তু আমরা আমাদের জ্বালানি কাঠামোটিকেও আমরা সাজিয়ে নিতে পারবো। সুতরাং আমার মনে হয় যে সেটি করা সম্ভব, যদি আমরা রাজনৈতিকভাবে সরকারের দিক থেকে সেরকম নির্দেশ থাকে, এবং প্রতিষ্ঠানগুলো যাতে সেদিকে কাজ করে, জনগণ যদি আরো সচেতন হয়, বেসরকারি খাতের উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন, বিদেশি বিনিয়োগ যদি আমাদের এখানে আরো বাড়ে নবায়নযোগ্য জ্বালানির জন্য, আন্তর্জাতিক পর্যায়ে আমরা যদি সহযোগিতার হাতটি যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে যে লক্ষ্য রয়েছে 2041 সালের বা 2050 সালের, সেই লক্ষ্যগুলো অর্জন করাটা খুব দুরূহ হবে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ। আমাদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। আমরা এবার অতিথিদের কাছ থেকে প্রশ্ন নেব। আমাদের সঙ্গে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। আমরা প্রথমেই অনুরোধ জানাচ্ছি মনোয়ার মোস্তফা, বাংলাদেশ কান্ট্রি লিড, তারা ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশন। আপনাকে আপনার প্রশ্ন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। আমি একটু ভাবছিলাম, আমার একটু একটু পরে দিবেন, 2 মিনিট পরে, জাস্ট আমি আচ্ছা, কয়েকটা কোশ্চেন লিখছিলাম যে নিশ্চয়ই, নিশ্চয়ই। সেক্ষেত্রে আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক ও প্রযোজক, বিবিসি বাংলা। আহ, আপনি আপনার প্রশ্ন অনুগ্রহ করে আমাদের অতিথির কাছে আপনার প্রশ্ন করবেন। যেন গৌরাঙ্গ নন্দী। হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ ধরে শুনছিলাম জনাব মোয়াজ্জেম হোসেন খুব চমৎকার ভাবে যে কথাগুলি বলছিলেন। এক্ষেত্রে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ওনার যে বক্তব্য, সে বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সরকারের চিন্তা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে একটি অসামঞ্জস্যতা যেমন লক্ষ্য করলাম, আবার বা একটা আশাবাদের সুরও শুনলাম। প্রকৃতপক্ষে একজন অর্থনীতির মানুষ, অর্থনীতির ছাত্র, অর্থনীতি এবং জ্বালানি বিষয়ক ভাবনা চিন্তার মানুষ হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে উনি কি মনে করেন যে এখন আমার মানে যেটা কেমন ভিত্তিক পরিকল্পনাটি আমাদের হওয়া উচিত, সেই ভাবনাটাই ওনার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম। আমি কি প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি কিনা? জি, আরেকবার বলবেন। আমি বলছিলাম যে একেবারেই আপনার ভাবনার আলোকেই যে আমাদের এখন জ্বালানি নীতি বা আমরা যে ক্লিন এনার্জির দিকে যাওয়ার জন্য কেমন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, একেবারে আপনার ভাবনার জায়গা থেকে। এবার আমি বরঞ্চ আমার নিজের স্বস্তিকর জায়গায় ফিরে যাই। সেটি হলো যে প্রথমত জ্বালানি নীতির ক্ষেত্রে, যেটি জ্বালানি এবং বিদ্যুৎ সংক্রান্ত যে নীতির কথা আমরা এখন আলোচনা চলছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সেখানে প্রথম যেটি দরকার সেটি হলো যে অর্থনীতির যেটাকে আমরা কনটেক্সট বলি, কনটেক্সটটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেয়া। কেননা যেটির উপর ভিত্তি করে আপনি আপনার টার্গেট গুলো সেট করবেন বা অবজেক্টিভ গুলো আসলে সেট করবেন, সেটি অর্থাৎ আমরা আমাদের অর্থনীতি এখন যে গতিতে এগোচ্ছে, করোনা পরবর্তী সময়কালের বিপরীতে করোনা পরবর্তী সময়কালে যে ধরনের অর্থনীতি আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি, তার সাপেক্ষে বা অর্থনৈতিক কর্মকাণ্ড এখন যেভাবে দেখতে পাচ্ছি, তার সাপেক্ষে আমরা আসলে কেমন ধরনের অর্থনীতি আগামী 20 বছরে আমরা বা 10 বছর বা 20 বছর আমরা প্রক্ষেপণ করতে পারি, সেই বিষয়গুলো এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই জায়গাটির ক্ষেত্রে আমরা যতটা দ্রুত ভেবেছিলাম যে আমাদের এখানে একদম বিনিয়োগ ব্যাপক ভাবে বাড়বে, বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বাড়বে, আমরা কিন্তু ততটা দ্রুত আমাদের এখানে বিনিয়োগ বাড়তে দেখছি না। তবে সরকার চেষ্টা করছেন, যেমন এসইজেড গুলো স্থাপন করেছেন বিনিয়োগের প্রত্যাশায়, বিনিয়োগগুলো টুকটাক আসছে, কিন্তু ব্যাপক ভিত্তিক যে বিনিয়োগ সেখানে চাওয়া হচ্ছে, সেটা কিন্তু এখনো সেই ধরনের রেসপন্স আমরা সেখানে দেখছি না। যদি না থাকে, শিল্পই যেহেতু বিদ্যুতের মূল খাত, যেখানে জ্বালানির ব্যবহার হবে, তাহলে সেখানে কিন্তু আমরা এই এই যে বিদ্যুতের ক্ষেত্রে যে চাহিদা, সেটি কিন্তু আমরা যথেষ্ট মাত্রা হবে না। সুতরাং প্রথম যেটি দরকার সেটা হচ্ছে কনটেক্সট গুলো, যে আগামী দিনে কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বা আমরা এখানে দেখতে পাবো, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার থাকা দরকার বা ধারণা দেওয়া দরকার। ঠিক সেটা পরিবহন খাতের জন্য তাই আমরা বলা হচ্ছে ইলেকট্রিক কারের দিকে আমরা যাব, অন্যান্য দেশে যাচ্ছে। আমাদের এখানে পরিবহন খাতটি কতটা আসলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতিতে আগামী দিনে যাবে, সেটি আছে কিনা, সেটির ধারণা এখানে পরিষ্কার করার দরকার রয়েছে। সরকার কতটা আসলে পাবলিক ডেট এখন যেভাবে বাড়ছে এই খাতে, সেটা নেয়ার মতো তার কতটা ক্ষমতা থাকবে আগামী দিনগুলোতে এই ডেট বার্ডেন নেয়ার জন্য, সেটিও কিন্তু সরকারের মাথায় থাকা দরকার রয়েছে। সেইগুলো মাথায় রেখে তার কিন্তু পরিকল্পনা করবার দরকার রয়েছে যে হ্যাঁ, আমার ডিমান্ডের প্রজেকশনটি আমি কেমন করব বা কেমন হবে। এই দিক থেকে আমি অর্থনীতির তত্ত্বীয় জায়গায় আমি খুব চাছাছোলা ভাবে যে কথাটা বলবো, সেটা হলো যে খুব কড়া ভাবে যেন যেভাবে ডিমান্ড প্রজেকশনের যে থিওরি গুলো রয়েছে, মডেল গুলো রয়েছে, সেই মডেল গুলোকে যেন এক্সারসাইজ করা হয়। এবং সেই মডেলগুলো করবার ক্ষেত্রে যেটি বলছিলাম যে বটম আপ অ্যাপ্রোচের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, সেক্টরাল যে অ্যাপ্রোচ গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে বলবো।
এক্ষেত্রে এক ধরনের অভিযোগ না, ঘাটতির কথা বলা হয় যে হ্যাঁ সেক্টরাল ডিমান্ডের বা তথ্য আমাদের কাছে নেই। তাহলে সমস্যা কোথায়? যদি আমরা খুব দ্রুত একটা ন্যাশনাল একটা সার্ভে আমরা করে ফেলি, খাতভিত্তিক যদি তার বিদ্যুতের চাহিদা যদি আমি বুঝতে চাই, তাহলে সেখান থেকেও কিন্তু আমি খাতভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিদ্যুতের চাহিদার কিন্তু একটা হিসেব আমি করে নিতে পারি। সুতরাং সে ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি না। সুতরাং সেটা না করে আবারও যদি সেই টপ ডাউন ম্যানারে জিডিপি ভিত্তিক আবার একটা ধরনের প্রজেকশন করি, সেটা কিন্তু সেই আমাকে আটকেই রাখবে। সুতরাং আমি বলবো যে ডিমান্ড প্রজেকশনের ক্ষেত্রে যে গ্লোবালি রেনাউন্ড যে সমস্ত পলিসি মডেলগুলো রয়েছে, অন্যান্য দেশগুলোতে যে মডেলগুলো ব্যবহার হচ্ছে, সেই ধরনের মডেলগুলো যেন ব্যবহার করা হয়, ডিমান্ড প্রজেকশনটা যেন সঠিকভাবে আমরা করতে পারি, সেটি এখানে মাথায় রাখার বিষয় রয়েছে। এটা হলো 2। তৃতীয়ত হলো জ্বালানি মিক্সের ক্ষেত্রে আমরা যেটা প্রত্যাশা করব আগামী দিনে, সেটা হলো যে এই জায়গাটির ক্ষেত্রে আমি বলবো যে এবার ইন্টিগ্রেটেড যে পলিসি নেওয়া হয়েছে সেটি একটি সঠিক জায়গা। আমার কাছে সবকিছু মনে হয় যে হ্যাঁ একসাথেই দেখবার সুযোগ রয়েছে। তবে সেই জায়গাটির ক্ষেত্রে আবারও যেটি দরকার সেটি হলো যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে সরকারের রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গি, সেটি যেন তার জ্বালানি মিক্সের ভিতরে যেন সেটি প্রতিফলিত হয়, এবং সে অনুযায়ী সেটিকে মাথায় রেখে সরকারের যে আর্থিক ব্যয় বা অর্থনৈতিক দায়, সেই বিষয়গুলোকেও এখানে পূর্ণ চুটচালা বিশ্লেষণ করে দেখা, আগামী দিনে কোন জায়গায় আসলে কস্ট বেনিফিট হচ্ছে, এটা প্রফিটেবল কিনা, সেই জায়গাগুলো এখানে নিয়ে আসা। তৃতীয়ত হলো যে জ্বালানির ক্ষেত্রে ইফিসিয়েন্সির যে বড় দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেই ইফিসিয়েন্ট পাওয়ার সাপ্লাই সেটিকে গুরুত্ব দেওয়া, যেটি খুব বেশি এখানে আমরা দেখতে পাই না, সেটি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি প্রয়োজন রয়েছে। চতুর্থত হলো যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে সম্ভাবনাগুলোর কথা বলা হচ্ছে, সরকার সম্প্রতি মুজিব প্রসপারিটি প্ল্যান নিচ্ছেন, তাহলে সেই ধরনের প্ল্যানগুলো বা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে ধরনের টার্গেট গুলো দেওয়া আছে, যদিও পূর্ণ ক্লিয়ার না সেটি, অথবা আমরা যে নতুন যে ইনহ্যান্স ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন ইএনডিসি যেগুলো জমা দিয়েছি, সেখানে বলেছি যেগুলো, সেগুলোর জন্য প্রপার রিফ্লেকশন যেন সরকারের এই প্ল্যানের ভিতরে পর্যাপ্তভাবে থাকে, সেটি আমরা কিন্তু দেখতে চাইবো এখানে। সেটি একটি। চতুর্থত হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে, যেটি আমি একটু আগে বলছিলাম যে প্রাতিষ্ঠানিক কাঠামোটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক এক ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো। এই জায়গা থেকে বের হয়ে আসা, অথবা বলা যেতে পারে শ্রেডাকে আপগ্রেডেড করা, শ্রেডার অবস্থানটিকে সামনে নিয়ে আসা, এবং সেক্ষেত্রে আমি বরঞ্চ বলবো যে শ্রেডাকে যদি আরো বড় প্রকল্প করবার ক্ষমতায়ন করা, 10 মেগাওয়াটের বিদ্যুতের জায়গায় আরো বড় প্রকল্প যাতে শ্রেডা স্বাক্ষর করতে পারে, অ্যালোকেট করতে পারে, সেই ধরনের প্রকল্প, সেই ক্ষমতা তাকে দেওয়া, এবং প্রয়োজন বোধে শ্রেডার এখন যে প্রধান রয়েছেন যিনি অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্ক, সেটিকে আসলে সেক্রেটারি পর্যায়ে পদায়ন করানো, যাতে এর ক্ষমতা বৃদ্ধি পায়, সেই জায়গাটি এখানে দেখা, এরকম ধরনের একটি কাঠামো আমি দেখতে চাইবো। ফলে জ্বালানি মিক্সের ক্ষেত্রে আমার একটা বড় জায়গা যেটি হবে, সেটি হচ্ছে প্রথম যে জায়গাটি, যে জ্বালানি মিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে রিনিউয়েবল এনার্জির জন্য জায়গাটি সম্প্রসারণ করা, ক্রিয়েট করা, একটা স্পেস ক্রিয়েট করা, সেটি আমরা দেখতে চাইবো এবারের কাঠামোর ভিতরে, সেটি এখানে প্রয়োজন পড়বে। আর যেটি বলে শেষ করব, সেটি হলো যে এ ধরনের নীতি তৈরির ক্ষেত্রে প্রায়শই যেটি দেখা যায় যে বিভিন্ন যে পক্ষ থাকেন তাদের সঙ্গে আলাপ আলোচনা মাধ্যমে সরকার উপকৃত হতে পারে, কিন্তু দেখা যায় যে প্রায়শই এই আলাপ আলোচনাগুলো একেবারে ব্যুরোক্র্যাট লেভেলে সীমাবদ্ধ থাকে। আমি একটা উদাহরণ দিই, আমরা কিন্তু পিএসএমপি 16 এর যে আলোচনা করি, এই আলোচনাটি কিন্তু আমরা করে থাকি পিএসএসটি 16 এর প্রথম যে ডকুমেন্টটি বেরিয়ে হয়েছিল সেটির আলোকে কিন্তু আলোচনা করে থাকি। কিন্তু আমরা কিন্তু পিএসএমপি 16 এর একটা রিভাইজড ভার্সন 2018 সালে বের হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই, যেখানে কিনা প্রজেকশন দেওয়া হয়েছিল 2041 সালে আমাদের ডিমান্ডের দাঁড়াবে, টার্গেট দাঁড়াবে 60,000 না 75,000 মেগাওয়াট দাঁড়াবে, এবং তারা সেখানে এমন ধরনের কিছু হিসেবপত্র সেখানে দেওয়া হয়েছিল, সেটাকে আমরা কিন্তু ভুলেই যাই, নেই না। এই যে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দেয়া এবং সেটার কোনো জাস্টিফিকেশন না থাকা, রেশনাল না থাকা, এবং বিভিন্ন পার্টির সঙ্গে আলাপ আলোচনা না করা, ক্রস চেক না করা, এর ফলে কিন্তু এই পলিসিগুলোর দুর্বলতা থেকে যাচ্ছে। আমাদের কাছে মনে হয় যে দেশের ভিতরে বিভিন্ন পক্ষ জ্বালানি নিয়ে কাজ করছেন, তাদের গুরুত্বপূর্ণ মতামত নেয়া, তাদের সেগুলোকে বিবেচনায় নেয়া, এবং বিভিন্ন কমিটির ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করা, যাতে এটা এক ধরনের একটা ইনক্লুসিভ পলিসি হয়। অবশ্যই সেখানে এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু এটি যেন অবশ্যই
যেন টেকনিক্যাল জায়গাগুলো যেন খুব সলিড থাকে, তার ডিমান্ড প্রজেকশন, তার সাপ্লাই সাইড, এই বিষয়গুলো যেন সঠিকভাবে থাকে। এবং আরেকটি যেটি বলে শেষ করব সেটা হলো যে আমাদের এখানে ধীরে ধীরে আমাদের এখানে কম্পিটিটিভ একটা স্ট্রাকচারে আমাদের পুরো জ্বালানি খাতটিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা থাকে। সেখানে নতুন প্রকল্প দেওয়ার ক্ষেত্রেও যেমন কম্পিটিশন, প্রাইসিং এর ক্ষেত্রেও সেই কম্পিটিশন, ট্যারিফের ক্ষেত্রেও ধীরে ধীরে আমাদের কম্পিটিশনে যাওয়া, এই ধরনের জায়গাগুলো যেন আগামীতে আমাদের এখানে আনার সুযোগ থাকে, সেই বিষয়গুলো আমরা দেখতে চাইব। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অতিথিদের মধ্যে থেকে আরেক প্রশ্ন আহ্বান করছি আমি। আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, গ্রিনফিল্ড লাইভলিহুড অ্যান্ড সার্ভিসেস, GLS। আপনি প্রশ্নটি অনুগ্রহপূর্বক আমাদের অতিথির জন্য যদি করেন। জি, ধন্যবাদ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাকে শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। আমার একটা প্রশ্ন, আপনি একটু উল্লেখ করেছেন বিদ্যুতের ব্যবহার নিয়েও, কিন্তু বিষয়টা আরেকটু গভীরভাবে বোঝার জন্য, যে আমাদের দেশে যতটা বিদ্যুৎ উৎপন্ন হয় তার যে সঠিক ব্যবহার হচ্ছে না, এটা নানা আলোচনা এসছে। কিন্তু একটা বিষয় আমি আরো বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে, অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে, যে পিপলস পার্টিসিপেশন ইন পাওয়ার জেনারেশন এন্ড পাওয়ার ইউজ, এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে দেখতে পারি আমাদের দেশের প্রেক্ষাপটে? কারণ সবকিছুই দেখা যাচ্ছে কোম্পানি ভিত্তিক বা কিছু সিস্টেম হবে যেটা নাকি জনগণের, যাতে কোনো জনগণের হাত নেই। সরকারের ব্যুরোক্রেটিক সেখানে কাজ করবে, কিন্তু কোনো পার্টিসিপেশন নেই। দেখা যায় কোনো জনগণের পার্টিসিপেশন কমে যাচ্ছে, তো এই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক যদি জনাব আনোয়ার হোসেন, আপনি মাঝখানে আমরা আপনাকে ঠিক মতো শুনতে পাইনি, আপনি আরেকবার প্রশ্নটি করলে ভালো হয়। আচ্ছা, পাওয়ার জেনারেশন এবং পাওয়ার ইউজের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণটা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, যাতে এগুলো সমস্ত কিছুই কর্পোরেট বডির হাতে না গিয়ে জনগণের কাছে থাকে, জনগণ সেখানে তাদের অধিকারের কথাটা বলতে পারে? এটা আমার মূল প্রশ্ন। আচ্ছা, কয়েকভাবে আপনার প্রশ্নটির উত্তর দেওয়া যেতে পারে। একটি হলো যে কমিউনিটি লেভেলে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন মডেল বিভিন্ন দেশে চালু রয়েছে। আমরা সেই ধরনের মডেলগুলোর মাধ্যমে ছোট ছোট আকারের মিনি গ্রিডে স্থানীয় পর্যায়ে প্রত্যেকে যে সোলার পাওয়ারের সঙ্গে যুক্ত থাকেন, সে সমস্ত পাওয়ার উৎপাদনের মাধ্যমে তারা কিন্তু স্থানীয় তারা চাহিদা পূরণ করতে পারেন, এবং একই সাথে সেটা কমিউনিটি লেভেলে মিনি গ্রিড লেভেলে হতে পারে, আবার সেখান থেকে সম্ভব হলে জাতীয় গ্রিডেও সেটা আসলে সংযুক্ত করবার সুযোগ থাকে। ফলে একটি নির্দিষ্ট এলাকার মানুষ কিন্তু বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় আসলে যুক্ত হবার সুযোগ থাকে। এটা হলো একটি দিক। দ্বিতীয় দিক সেটি হলো যে সরকারের যে সমস্ত বিদ্যুৎ প্রকল্পগুলো, সেই সমস্ত বিদ্যুৎ প্রকল্পগুলো যে এলাকার জন্য যে এলাকাগুলোতে হয়, সেই এলাকাগুলোতে বিভিন্ন ধরনের অভিঘাত থাকে। যখনই আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো হতে দেখছি, সেটা আমরা যদি সুন্দরবনের কাছে বলি, পায়রাতে বলি, অথবা মাতার বাড়িতে বলি, অথবা বড় পুকুরিয়াতে বলি, এর প্রত্যেকটি জায়গাতে কিন্তু স্থানীয় পর্যায়ে জনগণের তার কিন্তু অভিঘাত রয়েছে। কিন্তু প্রায়শই আমরা যেটা দেখি যে এ ধরনের প্রকল্প নেবার ক্ষেত্রে স্থানীয় জনগণের যে মতামত নেয়া, যে হ্যাঁ এই প্রকল্পটি এখানে নেওয়া ঠিক হবে কিনা, নিতে হলে যে ধরনের সেফটি সিকিউরিটি ইনশিওর করে নেয়া সেটি হচ্ছে কিনা, অথবা এই প্রকল্পের ক্ষেত্রে যে ধরনের পরিবেশ মানদণ্ড মেনে করার কথা সেগুলো সেখানে হচ্ছে কিনা, এই সমস্ত জায়গাগুলোতে জনগণের পক্ষ থেকে যে মতামতগুলো নেয়া, সেটি কিন্তু আমরা প্রায়শই অনুপস্থিত দেখি। যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রতিনিধি হিসেবে ওই প্রকল্প বাস্তবায়নকারী যে কমিটি, সে কমিটিতে তাদের অন্তর্ভুক্তি থাকা, এটা খুবই জরুরি।
এবং নিয়মিত ভিত্তিতে তাদের সাথে বসা, তাদেরকে ব্রিফ করা এবং সেই প্রকল্পের অগ্রগতি জানানো এবং জনগণের পক্ষ থেকে যে সমস্ত সমস্যাদি রয়েছে সে সমস্ত সমস্যাদি বিষয়গুলো তাদেরকে জানা এবং সেই অনুযায়ী প্রকল্পটি আসলে হচ্ছে কিনা সেটি একটি দেখবার বিষয়। এটি সরকারি খাতেরও তাই, এমনকি এটি বেসরকারি খাতের জন্য কিন্তু সরকার এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে এই শর্তটি কিন্তু যুক্ত করতে পারে। না করার কারণেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় জনগণের পক্ষ থেকে কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তার কারণ হলো জমি যেহেতু বাংলাদেশে স্বল্প, সুতরাং সেই জমি যদি স্থানীয় জনগণের জমি যদি আপনি তাকে তার ওনারশিপ নিশ্চিত না করে যদি অযাচিতভাবে ব্যবহার করেন অথবা এই জমির প্রকল্পের জন্য যদি তার জমির ক্ষতি হয়, তাহলে স্বাভাবিকভাবে সেই মানুষজন কিন্তু বিক্ষুব্ধ হবে এবং সেটির কিন্তু বিভিন্ন জায়গায় সেই সমস্যা আমরা দেখতে পাই। সুতরাং সেই সমস্ত দিকগুলো নিশ্চিত যাতে না হয় সেটি করবার জন্য কিন্তু এই প্রকল্প পর্যায়ে তাদের অংশগ্রহণ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি অন্যান্য দেশের উদাহরণ থেকে যদি বলি, তাহলে যেটি হতে পারে যে এলাকাতে এই ধরনের বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেই এলাকার প্রতিনিধিকে অবশ্যই জনগণের প্রতিনিধিকে অবশ্যই ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো বা জ্বালানি কেন্দ্রগুলোর যে ম্যানেজমেন্ট বা অপারেশনাল কমিটি সেখানে তাদেরকে সদস্যভুক্ত করা, এটি কিন্তু খুব জরুরি একটি বিষয়। তো আমরা সেই জায়গাটিতে কিন্তু আমরা মনে করি যে সিভিল সোসাইটির পার্টিসিপেশন বাড়ানো এই ধরনের প্রকল্প পরিচালনা পর্যায়ে সেটি কিন্তু তাদের অংশগ্রহণ কিন্তু এখানে বাড়াতে পারে, সেটি আমরা এখানে ভাবতে পারি। উপরন্তু আরেকটি যেটি আমরা যদি আরো কিছুটা ফরওয়ার্ড লুকিং ভাবে যদি আমরা ভাবি, যেমন মনে করুন যে গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জির জন্য সরকার ফান্ড তুলতে চাচ্ছেন এবং এরকম যদি প্রকল্প বাস্তবায়ন করতে চান, তাহলে কিন্তু সেই ধরনের ফান্ডের অর্থ কিন্তু সরকার পুঁজিবাজার থেকে তুলতে পারে। সম্প্রতি সরকার কিন্তু সুকুক ফান্ডকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন এই ক্লিন এনার্জি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য। তো সেখানে যদি জনগণের সেই শেয়ার কেনার সুযোগ থাকে পর্যাপ্তভাবে, তাহলে তারাও কিন্তু ওই বিদ্যুৎ প্রকল্পের এক ধরনের অংশীদার হবার সুযোগ পান। সুতরাং ক্লিন এনার্জির ক্ষেত্রে ওই ধরনের বিষয়গুলোকেও আমরা উৎসাহিত করতে পারি, যাতে এককভাবে কোনো কর্পোরেট বডির চেয়ে পাবলিক লিমিটেড কোম্পানির অধীনেও কিন্তু আমরা তাদের অংশগ্রহণগুলো সেখানে নিশ্চিত করার বিষয়টি কিন্তু আমরা ভাবতে পারি। ঠিক, ভালো বলেছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। এবার আমরা মনোয়ার মুস্তফা, বাংলাদেশ কান্ট্রি লিড তারা, ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশন, আপনার প্রশ্নটি আহ্বান জানাচ্ছি আমাদের অতিথির কাছে। ধন্যবাদ। আমি খুব স্পেসিফিক জায়গা থেকে 3টা প্রশ্ন আমার উদয় হয়েছে আমার চিন্তায়। প্রথমটা হলো 2041 সালের মধ্যে বাংলাদেশের সরকারের যে রূপরেখা, তারা একটা উন্নত দেশ হবে, কিন্তু উন্নত দেশের চিত্রকল্পটা কেমন হবে এটা হয়তো স্পষ্ট না। যতটুকু জানি সেটা হলো জিডিপি কেন্দ্রিক, জিডিপির অগ্রগতিকে ঘিরে এক ধরনের যে ডমিনেন্ট চিন্তা, সেই রকম যে আমার জিডিপি ওই জায়গায় চলে যাবে, পার ক্যাপিটা জিডিপি বা জিএনপি এরকমের হবে। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, মোয়াজ্জেম ভাই যে জায়গাটা আলোচনা করার চেষ্টা করেছিলেন, জিডিপি কে ঘিরে আমাদের যে পাওয়ার সেক্টরের ডিমান্ড প্রজেকশন, এইটার বিপরীতে এটাকে উনি বলছেন টপ ডাউন জায়গা, এবং এইটার ক্ষেত্রে উনি বলছেন যে না, এটা বটম আপ হতে হবে এবং জিডিপির যে কম্পোজিশন এবং তার যে নানান সেক্টর সাবসেক্টর যেগুলোকে বিবেচনা নেওয়া হয়, সেই সব সেক্টর সাবসেক্টর গুলোর গ্রোথকে বিবেচনায় নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের দেশের এখনো পর্যন্ত যে আলোচনাটা দেখা যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে সবচেয়ে বড় জায়গায় রেখেছেন, যদিও আমার জিডিপির বড় অংশ আসে সার্ভিস সেক্টর থেকে। এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে সামনে রাখাটাই যে কিছু বোঝা যায় না। অনেকটা ইন্ডাস্ট্রি আছে, নানান ধরনের সেক্টর সাবসেক্টর, সব সাবসেক্টর সমভাবে ইলেকট্রিসিটি কনজিউম করে না। এখন আমাদের শিল্পনীতিতে একটা জায়গা আছে যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে সে এগ্রিবেজ ইকোনমিকে, এগ্রিবেজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে প্রমোট করবে। এইরকমের কতগুলো পরিকল্পনা সেখানে আছে। এখন আমার বাংলাদেশের কনটেক্সটে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে মোয়াজ্জেম ভাই কিভাবে দেখছেন, এর ভবিষ্যৎটাকে? কারণ এটা একটা ইভলভিং প্রক্রিয়া। আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা কথা বলছি, 2040 সালের ভিতরে হয়তো গার্মেন্টস আমার এই পর্যায়ে নাও থাকতে পারে, এটা শিফটেড হয়ে যেতে অন্য জায়গায় চলে যেতে পারে। আমরা হয়তো বা জাহাজ শিল্পকে আমাদের 1 নম্বরে চলে যেতে পারে, ফর এক্সাম্পল, এমনি বলছি। সো
এই ইন্ডাস্ট্রি যেটা সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি কনজিউম করে, মোটা দাগে ইন্ডাস্ট্রি সেক্টরটা, সেইখানে ইলেকট্রিসিটির ডিমান্ডটাকে উনি কিভাবে একজন ইকোনমিস্ট হিসাবে কতটুকু দেখছেন এবং কেন দেখছেন, সেইটা আমি একটা জিনিস জানার চেষ্টা করবো। প্রশ্ন নম্বর 1। 2 নম্বর প্রশ্ন হলো, উনি একটা জায়গায় আলোচনায় উত্থাপন করেছিলেন যে আমরা গড় পড়তা ধরেন 6 টাকা বা 6.5 টাকা করে আমরা ইলেকট্রিসিটি কনজিউম করি একজন কনজিউমার গড় পড়তা, কিন্তু এ দিয়ে কিছু বোঝা যায় না। এর ভিতরে আছে প্রচুর সাবসিডি আছে, সেইটার পরিমাণ কত, এবং সেই সাবসিডি যদি ধরেন আর্টিফিশিয়ালি আমি তুলে নিলাম, তাহলে এটা বিদ্যুতের দাম কত পড়তো। কারণ উনি বলেছেন যে কস্ট অফ প্রোডাকশন এটা কিন্তু হাই, এটা 6 টাকা না, অনেক বেশি। তার মানে কোনো না কোনো ভাবে এই টাকাটা আমরা সাবসিডি দিচ্ছি পাবলিক রেভিনিউ, গভর্নমেন্ট রেভিনিউ। সো সেইটা কত, সেটা একটু বোঝা দরকার, এটা গড়পড়তা। এবং আমার প্রশ্নটা এখানেও না, এর পরের প্রশ্নটা হলো, এই সাবসিডিটা আমরা দিচ্ছি বেসিক্যালি ফসিল ফুয়েল ইলেকট্রিসিটি। এখন প্রশ্ন হলো, এই সাবসিডিটা যদি আমরা রিনিউয়েবলে দিতে পারতাম এখান থেকে তুলে নিয়ে, তাহলে কি দাঁড়াতো প্রাইসের ক্ষেত্রে? এখন এটা অফ হ্যান্ড উত্তর দেওয়া কঠিন, কিন্তু আমার স্পেসিফিক জিজ্ঞাসাটা হলো এই কনটেক্সটে সিপিডির কাছে কি এমন কোন রিসার্চ আছে এই সাবসিডি ইউটিলাইজেশন নিয়ে, এবং তার অল্টারনেটিভ জায়গা থেকে যদি এই সাবসিডিটা আমরা ইয়েতে দিতাম, কি বলে রিনিউয়েবল দিতাম, তাহলে কি দাঁড়াতো? সিপিডির কাছে এই ধরনের কোনো স্টাডি আছে কিনা, কিংবা সিপিডির কাছে যদি নাও থেকে থাকে, বাংলাদেশে এই ধরনের কোনো স্টাডি আদৌ হয়েছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। আমার 3 নম্বর প্রশ্নটা হলো, ওনার সমস্ত আলোচনাটাই যেহেতু পিএসএমপি কেন্দ্রিক, মানে পাওয়ার টপ যেটাকে বলছেন, খুব অনেক বড় আলোচনা করেছেন 5টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে। কিন্তু আমি যদি খুব মোটা দাগে জিজ্ঞেস করি, আপনি নেক্সট পিএসএমপিতে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করেন, যেটা গভর্নমেন্ট শুড বি টেকেন ইনটু কনসিডারেশন? থ্যাংক ইউ। মনোহর ভাইয়ের প্রশ্নই আসলে এক একটা বড় বড় গবেষণার জায়গা। ধন্যবাদ মনোহর ভাই প্রশ্নগুলো উত্থাপনের জন্য। প্রথম প্রশ্নটি যে জায়গায় আপনি পিচ করেছেন সেটা হলো যে আমাদের 2041 সালে আমরা যে উন্নত দেশ হিসেবে বিবেচনা করছি, সেই উন্নত দেশের কাঠামোতে শিল্পায়ন কাঠামোটি কেমন দাঁড়াবে। সাধারণত উন্নত দেশের ক্ষেত্রে এখন যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি হচ্ছে মাথাপিছু আয় $12,000 বেশি। এটা হচ্ছে উন্নত দেশের এখনকার হিসেব। আর আরেকটি যেটা আছে হায়ার মিডল ইনকাম কান্ট্রি যেটা রয়েছে, সেটার জন্য যে টার্গেটটি সেটা হলো $4,500, যেটা সরকার টার্গেট করছেন 2031 সাল নাগাদ সেটা টার্গেট করে এগুচ্ছেন, যেটা আমাদের এখন রয়েছে $2,200 কিছু বেশি। সুতরাং সেই জায়গাতে এক ধরনের টার্গেট গুলো এভাবে রয়েছে। এখন প্রশ্ন হলো যে এই ধরনের একটি অর্থনৈতিক কাঠামোতে যাওয়ার ক্ষেত্রে আমাদের শিল্প কাঠামোর বিষয়টি কেমন দাঁড়াবে। এই ক্ষেত্রে যেটা একেবারেই স্পষ্ট যেটা এখানে হচ্ছে সেটা হলো যে কৃষির অবদান কমে আসছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে কৃষির অবদান কমে আসছে, এবং মনে রাখা দরকার যে কৃষিভিত্তিক অর্থনীতির বড় বিষয়টা কিন্তু হচ্ছে ভূমি কেন্দ্রিক, জমি কেন্দ্রিক। সুতরাং জমি কেন্দ্রিক কৃষির উপরে যদি আমরা চিন্তা করি, তাহলে অন্য অনেক দেশ যারা কিনা এভাবে বলা হয় যে ল্যান্ড ইন্টেন্সিভ ইকোনমি, আর আমরা হচ্ছে ল্যান্ড স্কেয়ার্স ইকোনমি। সুতরাং কৃষি সেই সমস্ত দেশগুলোতে গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে সমস্ত জায়গাগুলোতে ল্যান্ড ইন্টেন্সিভ স্ট্রাকচারে যে দেশগুলো রয়েছে। সুতরাং সেই বিবেচনায় কিন্তু আমরা সেখানে নেই। শুধু নেই না, আগামী দিনে জমির স্বল্পতা দ্রুত হারে কমছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাবে কমছে। সেটা একদিকে নগরায়ন, শিল্পায়ন, পরিবেশ দূষণ, জমি গ্র্যাব করা, নদী দখল করা, বিভিন্ন ভাবে, এবং নদী ভাঙা, বিভিন্ন কারণেই কিন্তু আমরা জমির স্বল্পতা দেখতে পাচ্ছি।
এবং এটা বাড়ছে এবং ব্যাপকভাবে বাড়ছে, এবং সরকারের কোনো এখন পর্যন্ত যে কাঠামোগুলো সেটা কোনোভাবেই কৃষি জমি যে সংরক্ষণের জন্য সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার, যে সরকার কৃষি জমি নিশ্চিত করতে চান, যে কোনো জায়গায় অযথা শিল্পায়ন করতে দেবেন না বলছেন ঠিকই, কিন্তু এখনো সেটি পূর্ণভাবে নিশ্চিত করা যাচ্ছে না। শুধু শিল্পায়নের জন্য জমি নষ্ট হচ্ছে তা কিন্তু না, এখন কিন্তু নতুন আরেকটি সমস্যা হচ্ছে গ্রামীণ নগরায়ন, এবং গ্রামীণ নগরায়নের জন্য কিন্তু অনেক বেশি জমি ব্যবহার হচ্ছে গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি তৈরির জন্য। সুতরাং এই সমস্ত দিক বিবেচনা করলে আগামী দিনে কৃষি ভিত্তিক শিল্প যে অনেক বড় জায়গা করে নেবে এই সুযোগটি কম। এটি হচ্ছে আমার প্রথম জায়গা। কৃষিভিত্তিক শিল্পের এখন যা শেয়ার আছে ডেফিনেটলি তার থেকে শেয়ার বাড়বে, কিন্তু কৃষিভিত্তিক শিল্প ডমিনেট করবে এরকম আশা করবার কারণ নেই, বরঞ্চ এটি আসলে আমাদের এখানে এখনো আমাদের এখানে যেহেতু জনবল আমাদের একটা বড় সম্পদ, জনশক্তি যেহেতু আমাদের একটা, সুতরাং আমাদের এখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আগামী দিনেও এখানে একটা ডমিনেন্ট জায়গায় থাকবে, এবং সেটির জন্য যে আসলে গার্মেন্টস হবে সেটি বলছি না, আমি বলছি যে লেবার ইন্টেন্সিভ অন্যান্য যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে আসবে, সেটি এখানে আসবার সুযোগ রয়েছে। কিছুটা ফুড প্রসেসিং, যদিও সেটা অ্যাগ্রো প্রসেসিং এর মতো, সেই জায়গায় যেমন সুযোগ রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে যেখানে আমাদের ধীরে ধীরে আমাদের অংশগ্রহণ বাড়ছে, সেখানে এখানে আসবে। আইটি খাতে প্রচুর, সার্ভিস সেক্টরের ভিতরে আইটি খাতে প্রচুর জনবল যাবার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে প্রচুর জনবল যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য যে ধরনের শিল্পগুলো আমরা এখানে ধীরে ধীরে গড়তে দেখছি, সেই শিল্পগুলোতেও আমার ধারণা যে জনবলের অংশগ্রহণ বাড়বে, ফলে আমাদের এখানে যেটি দাঁড়াবে সেটি হলো যে কিছুটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এবং এটিকে বলতে পারেন সেমি এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এইভাবে বলা যেতে পারে। অর্থাৎ 2041 সাল নাগাদ যদি আমি ইন্ডাস্ট্রির কাঠামোটি দেখি তাহলে অনেকটা এরকম হবে যে সেমি এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আমাদের একটা স্ট্রাকচার আমরা আগামী 41 সাল, আগামী 20 বছরের ভিতরে আমরা চিন্তা করতে পারি। যদি তাই হয় তাহলে কিন্তু সেটিও কিন্তু কম নয়, সেটিও আমাদের জ্বালানির একটা বড় চাহিদা তৈরি করবে আমাদের এখানে। সুতরাং সেই জ্বালানিটির কাঠামোটি কি হবে সেটি নিয়ে দেশের ভিতরে এক ধরনের ভ্রমাত্মক একটি চিত্রকল্প দেওয়ার একটা ব্যাপক চেষ্টা রয়েছে, এবং সেটা সকলে মিলে সেই ভ্রমাত্মক চিত্রটি দেওয়া, সেটি বলা হচ্ছে যে ওই সেমি এনার্জি ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে যে শিল্প খাত, বিদ্যুৎ খাত রিনিউয়েবল এনার্জি সেটি দেওয়ার জন্য সক্ষম নয়, এরকম একটি চেষ্টা ব্যাপকভাবে রয়েছে যে না ওটি দেবার জন্য আমাদের রিনিউয়েবল এনার্জি প্রস্তুত নয়। কিন্তু সেই জায়গাটি করবার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া দেখা, যেগুলো অন্যান্য দেশ করছে, সেগুলো কিন্তু কোনো ধরনের রেপ্লিকেশন ছোট আকারে হোক সেগুলো কিন্তু আমরা হতে দেখছি না। সুতরাং এক ফুতে উড়িয়ে দেওয়া যে হ্যাঁ আমাদের এখানে সম্ভব না রিনিউয়েবল এনার্জি দিয়ে ওই এনার্জি বেসকে মিট আপ করা, এটির সঙ্গে আমি আসলে পুরোপুরি একমত নয়, বরঞ্চ এখানে চেষ্টার সুযোগ রয়েছে যে হ্যাঁ এই কাঠামোর ভিতরে কোন কোন জায়গাগুলোতে রিনিউয়েবল এনার্জি হতে পারে। যেমন বলা হচ্ছে রুফটপ যে সোলারের যে সুযোগটি রয়েছে গার্মেন্টস খাতের জন্য, সেখানে প্রায় 5000 মেগাওয়াট হতে পারে, যেটি ইটকলের গবেষণায় বলা হচ্ছে। সুতরাং সেটি আমরা কিন্তু এক্সপ্লোর করছি না, সুতরাং সেটির জন্য কি কাঠামো হতে পারে সেটি কিন্তু আমরা এখনো খুব বেশি দেখছি না। সরকারের যে মুজিব প্রসপারিটি প্ল্যান করা হয়েছে, সোলার এনার্জির যে নতুন যেটি পলিসি ডকুমেন্ট, যেটি পলিসি গাইডলাইন ডকুমেন্ট যেটি করা হয়েছে, সেখানেও কিন্তু 6000 থেকে 21000 মেগাওয়াটের কিন্তু প্রজেকশন দেওয়া হচ্ছে যে হ্যাঁ সম্ভব এই জায়গাগুলোতে বিদ্যুৎ করার, কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু আমরা উদ্যোগ নেই। ফলে জিনিসটি হচ্ছে যে ইন্ডাস্ট্রির যদি প্রপার স্ট্রাকচারটি যদি আমরা চিন্তা করতে পারি, আমাদের যদি ডিমান্ড কাঠামোটি যদি জানা থাকে, তাহলে সেটির আলোকে কিন্তু আমরা আমাদের এনার্জি মিক্সটিকে কিন্তু সেভাবে সাজাতে পারি। আমরা সেই আলোকে আশা করব এবারের পিএসএমপিতে সেই ধরনের প্রজেকশনকে মাথায় রেখে এনার্জি মিক্সকে কনসিডার করা, এবং সেই জায়গাগুলোতে রিনিউয়েবল এনার্জি এবং একই সাথে অন্যান্য যেগুলো তুলনামূলকভাবে কম পরিবেশ দূষণকারী সেগুলোকে সাথে রেখে কিভাবে রিনিউয়েবল এনার্জিকে আরো স্পেস ক্রিয়েট করে দেয়া যায় সেই চেষ্টাটি করা, সেটি আমার কাছে প্রথম মনোহর ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তরের জায়গায় আমি সেটি বলবো।
দ্বিতীয় যে জিনিসটি বলা হয়েছে যে সাবসিডি ইউটিলাইজেশনের কোনো স্টাডি রয়েছে কিনা, ওভার ইন জেনারেল আমাদের একটি স্টাডি রয়েছে যে কিভাবে সাবসিডি বিভিন্ন খাতে ব্যবহার হয়, সেটির উপরে আমাদের একটা ডিটেল স্টাডি রয়েছে। একটু পুরনো 2014 সাল পর্যন্ত ডেটা মনে হয় ওখানে আমরা ব্যবহার করেছিলাম, কোন খাতে কত সাবসিডি দেওয়া হয় এবং সাবসিডি ম্যানেজমেন্টকে আমরা সেখানে সামনে নিয়ে এসেছিলাম। এনার্জি শুধু পাওয়ার বা এনার্জি সেক্টরের কথাই সেখানে বলা হয়নি, সেখানে কৃষি খাত, বিপিসি, জুট এবং অন্যান্য কর্পোরেশন গুলোতে যে সাবসিডি, এইগুলোর বিশ্লেষণ সেখানে রয়েছে, ইনক্লুডিং আসলে বিদ্যুৎ খাতের, জ্বালানি খাতের জন্য যে সাবসিডি, সেটির বিশ্লেষণও সেখানে আসলে দেয়া হয়েছে। কিন্তু যে জিনিসটি আমাদের তারার সঙ্গে মিলে আমরা একটা স্টাডিতে যেটি আমরা বলে এসেছি, সেটি হলো যে সাবসিডির যে ব্যবহার সম্ভবত এই সরকারের সময় যে সাবসিডি, টোটাল যে সাবসিডি দেয়া হয়েছে, সম্ভবত সরি আমি সংখ্যাটি বলতে চাচ্ছি না, মিসগাইডেড হবে, একটা বড় পরিমাণ সাবসিডি সেখানে ব্যবহার হয়েছে। আমি সংখ্যাটি অ্যাভয়েড করলাম, কারণ একটা সেই তথ্যটা আমাদের স্টাডিতে আমরা বড়ভাবে বলেছিলাম যে কি পরিমাণ সাবসিডি বিদ্যুৎ খাতের জন্য আসলে দেয়া হয়েছিল, সেটির হিসেব আমরা সেখানে নিয়ে এসেছিলাম, সেখানে আমরা এটা বলেছি। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি মনোভাব করেছেন, যে এই সাবসিডি মূলত তো দেয়া হচ্ছে আসলে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক উৎপাদনের জন্য, খুবই সত্য সেই কথাটি। তাহলে এই সাবসিডি যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে বিদ্যুতের মূল্য আসলে কেমন পড়বে? আমার ধারণা যে হিসেবটি করাটি খুব কঠিন কিছু হবে না। আমাদের হিসেবগুলো যদি আমরা পরিচালনা ব্যয়, জ্বালানি আমদানি ব্যয় এবং অন্যান্য যে সমস্ত চার্জ রয়েছে সেগুলোকে যদি হিসেব করি, তাহলে আমার ধারণা সেখান থেকে বিদ্যুতের মূল্য, গড়পড়তা মূল্য কত দাঁড়াবে সেটি বের করা সম্ভব। সেটি হয়তো সুযোগ রয়েছে, যদিও এই মুহূর্তে আমি তথ্য দিতে পারছি না যে হ্যাঁ সেটি কত দাঁড়াবে, কিন্তু সেটি করা খুব ডিফিকাল্ট হবে বলে মনে হয় না, সেটি করা সম্ভব। এটি হলো একটি দিক। দ্বিতীয় দিক যেটা বলেছেন, যে এই জ্বালানিটিকে যদি জীবাশ্ম জ্বালানিতে যদি না দিয়ে, এই জ্বালানি এই সাবসিডি যদি জীবাশ্মতে না দিয়ে যদি এটা যদি আমরা নবায়নযোগ্য জ্বালানিতে দিতাম তাহলে কেমন হতো? আমি আসলে সেই বিষয়টি আসলে বলতে চাচ্ছি যে একটা হিসেবে কিন্তু সেটি বলা হয়েছে যে এই সাবসিডিটি যদি সরকার, বলা হয়েছিল যে রিনিউয়েবল এনার্জির 1 ইউনিট উৎপাদন করতে 12 টাকার মতো খরচ পড়বে, হিসেবটি এরকম 12 থেকে 17 টাকা এরকম খরচ পড়বে। যদি সেটি হয়ে থাকে তাহলে যদি সেই জায়গায় যদি সাবসিডি, এবং সেটি কিন্তু এই মুহূর্তে যে হাই ফুয়েল যেগুলো HFO বেস যে ইগুলো রয়েছে, জ্বালানি কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু 13 থেকে 17 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে 31 টাকা পর্যন্ত কিন্তু মূল্য রয়েছে যেগুলোতে সাবসিডি দেওয়া হচ্ছে। সুতরাং আমার ধারণা যে সাশ্রয়ী যদি নাও হয়, এই সাবসিডি দিয়ে কিন্তু এই মূল্যেই বিদ্যুৎ, নবায়নযোগ্য বিদ্যুৎ আসলে দেওয়া সম্ভব। হাসান ভাই লিখেছেন যে 8 টাকা 39 পয়সা 1 ইউনিট নেওয়া হচ্ছে ইউজিসিবিএল থেকে। সুতরাং এই যে হিসেবগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সাবসিডি দেওয়ার মাধ্যমেও কিন্তু আমরা নবায়নযোগ্য জ্বালানি আমরা পৌঁছাতে পারি জনগণের কাছে। সমস্যাটি আসলে ওখানে না। আমরা কিন্তু এখন যে আলোচনাটি করলাম সেটি কিন্তু আমরা প্রশ্ন তুলছি হলো ডিমান্ড সাইড নিয়ে। প্রশ্নটি কিন্তু আসলে ডিমান্ড সাইডের ইস্যু না, মোর চ্যালেঞ্জ হচ্ছে সাপ্লাই সাইডে। অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে বিজনেস মডেল, এই বিজনেস মডেলটি সম্পূর্ণ অনুপস্থিত বাংলাদেশে। সেই নবায়নযোগ্য জ্বালানি ওই বিজনেস মডেলটি আমাদের, অর্থাৎ সাপ্লাই সাইডে যতক্ষণ পর্যন্ত না আমরা ইনশিওর করতে পারছি যে একজন বিজনেসম্যান রিনিউয়েবল এনার্জিতে বিদ্যুৎ একটা প্ল্যান্ট করবার পরে তিনি যে কস্ট বেনিফিট করে IRR করে তিনি চিন্তা করবেন যে হ্যাঁ এই টাকাটি তিনি 10 বছরে তুলে আনবেন, তিনি তো সেই প্রেডিক্টেবিলিটি চান যে হ্যাঁ 10 বছরের মধ্যে তিনি টাকাটি তুলে আনতে পারবেন। আমি সেই প্রেডিক্টেবিলিটি এখন তাকে দিতে পারছি। সুতরাং আমি একজন বিদেশি বিনিয়োগকারীকে কোন জোর গলায় বলবো যে হ্যাঁ তুমি বিদ্যুতে আসো, বিদ্যুতে দাও? সে তো ওই যে আমি বললাম শুরুতে যে CSR এক ধরনের রয়েছে আমাদের এখানে, রিনিউয়েবল এনার্জি করার ক্ষেত্রে CSR কেন্দ্রিক এক ধরনের অ্যাটিটিউড রয়েছে। এটি দিয়ে কোনোভাবেই আমরা নবায়নযোগ্য জ্বালানির প্রসার করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা মূল গ্রিডে রিনিউয়েবল এনার্জি না আনতে পারছি,
ততক্ষণ পর্যন্ত এই দূরবর্তী অঞ্চলের অন্ধকার দূর করবার মতো ছোট ছোট কিলোওয়াট আওয়ারের কাজ ছাড়া আমরা খুব বড় রকমের দাগ, মোটা দাগ যেটি আমরা স্ক্র্যাচ করতে যাচ্ছি, সেটির জন্য বিজনেস মডেলটি আনতে হবে। সেই বিজনেস মডেলটি হচ্ছে এই যে একজন বিজনেসম্যান তার টাকাটি লগ্নি করে তিনি টাকাটি যে ঝুঁকি, সেই ঝুঁকি তিনি একজন ব্যাংককে দিতে পারবেন, সেই ব্যাংকওয়ালা তাকে ঝুঁকি মাথায় রেখে তাকে টাকাটি লগ্নি করবেন, এবং সেই ব্যাংকওয়ালা আবার একজন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স নেবেন এবং টাকাটি এখানে লগ্নি হবে, এবং সেখান থেকে এই টাকাটি যিনি বিনিয়োগকারী তিনি টাকাটির টাকা পুরো প্রফিট তুলতে পারবেন, ব্যাংকের যে সুদের টাকা পরিশোধ করতে পারবেন, ইন্স্যুরের টাকা ফেরত পাবে। এই যে বিজনেস মডেল, এটি যতক্ষণ পর্যন্ত না আমরা ইনশিওর করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা যতই আমরা ডিমান্ড সাইডের সম্ভাবনার জায়গা বলি, সাপ্লাই সাইডে আমরা মোটেই দাগ কাটতে পারবো। সুতরাং সেই জায়গাটি আমাদের নজরে রাখা দরকার। লাস্ট যে প্রশ্নটি মনোহর ভাই করেছেন সেটি হলো যে কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার। কিছুটা আগেও আলোচনা করেছিলাম গৌরাঙ্গ নন্দী ভাইয়ের প্রশ্নের সাপেক্ষে। আবারও যদি একটু বলি যে কোন বিষয়গুলোর দিকে এখানে নজরে আনার বিশেষ প্রয়োজন রয়েছে, আমি প্রথমে স্পেসিফিক পয়েন্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, এই 3টা বা 4টা বিষয় ইম্পর্টেন্ট যেটা গভর্নমেন্টের বিবেচনায় নেওয়া উচিত। আমি কয়েকটি জায়গায় আমি বলবো। প্রথমত হচ্ছে ডিমান্ড প্রজেকশনটি ক্ষেত্রে যৌক্তিক ডিমান্ড প্রজেকশনটি আমাদের দরকার। আমাদের এই অলিক ধরনের যে প্রজেকশন গুলো, এই প্রজেকশন গুলো থেকে বেরোয় আসার জন্য যে ধরনের আন্তর্জাতিক মডেল রয়েছে সেই মডেল ব্যবহার করা, যে ধরনের তথ্য উপাত্ত ব্যবহার করে বাস্তবানুগভাবে এটি করা যাবে, মনোহর ভাই লিখে ফেলেছেন রেশনাল ডিমান্ড প্রজেকশন, ঠিকই বলেছেন, ফলে সেটি দরকার পড়বে। সেটি হচ্ছে প্রথম। দ্বিতীয় যে জিনিসটি আমি চাই সেটি হলো যে এনার্জি মিক্সের ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান, এবং সেই জায়গার ক্ষেত্রে সরকার কোলের ক্ষেত্রে তার অবস্থান পরিষ্কার করবেন, সরকার এলএনজির ক্ষেত্রে তার অবস্থান পরিষ্কার করবেন, এবং এর মাধ্যমে সরকার রিনিউয়েবল এনার্জির জন্য কি রাখতে যাচ্ছেন এবং রিনিউয়েবল এনার্জি সেখানে কতটুকু গুরুত্ব পাচ্ছে সেটি আমরা পরিষ্কারভাবে সরকারের কাছ থেকে আমরা জানতে চাইবো। এই জায়গায় সো এ ক্লিয়ার এনার্জি মিক্স, মনোহর ভাই আসলে এই জিনিস খুব দ্রুত চিন্তা করতে পারেন, কনসেপচুয়ালাইজ করার ক্ষেত্রে মনোহর ভাইয়ের দক্ষতা অপরিসীম। সুতরাং ক্লিয়ার এনার্জি মিক্স উড বি দ্য সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট আমরা যেটা আমি বলবো সেটা হলো যে একটা বিজনেস মডেল নিয়ে আসা, এই এনার্জির ক্ষেত্রে বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে একটা বিজনেস মডেল সাজেস্ট করা, যেটা আসলে যেটার মাধ্যমে হবে, নিশ্চিত হবে যে আমাদের এখানে রিনিউয়েবল এনার্জি প্রমোট হবে, এ সাস্টেইনেবল বিজনেস মডেল ফর প্রমোটিং রিনিউয়েবল এনার্জি, সেটি থার্ড। ফোর্থ হলো আমাদের এটি আসলে আমি আসলে কনটেক্সটে আরো কিছু, এবারের কনটেক্সটে আমি কিছু ডিটেইল অ্যানালাইসিস চাই। সেই ডিটেইল অ্যানালাইসিস গুলোর ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে ধরনের ফসিল ফুয়েলের ক্ষেত্রে যে ধরনের কস্ট গুলো, সেই কস্ট রিলেটেড যে বিষয়গুলো, সেগুলোর একটা সুস্পষ্ট অ্যানালাইসিস, যাতে মানে কনটেক্সচুয়াল যে পার্টটা, সেটা আমি অনেকটা থরো রিগোরাস একটা কনটেক্সচুয়াল অ্যানালাইসিস দেখতে চাই, যেখানে পটেনশিয়াল অপরচুনিটি রিস্কের ক্ষেত্রে এই ফসিল ফুয়েল গুলোর যে ধরনের দুর্বলতা, সেই বিষয়গুলো যাতে সেখানে নিয়ে আসা হয় সেটি নিশ্চিত করা। আর চতুর্থত আমি যেটা বলবো যে পিপলস পার্টিসিপেশন। আমি মনে করি যে যে উপায়ে এখন জ্বালানি নীতিগুলো আসলে গৃহীত হচ্ছে, সেই জায়গাতে অবশ্যই জনগণের অংশগ্রহণ বা পার্টিসিপেশন এবং এক ধরনের ওনারশিপ যাতে নিশ্চিত হয়, সেটি নিশ্চিত করার ব্যবস্থা থাকা এটির ভিতরে, সেটি। আর সর্বশেষে যেটি বলবো সেটি হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন, যেটি আমি বারবারই বলছি যে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যে প্রাতিষ্ঠানিক কাঠামো ওভারওয়েলম হয়েছে, সেটির ভিতরে আমি মনে করি যে এটির যে স্ট্রাকচারাল পরিবর্তন ঘটে, কিভাবে এটিকে নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্রিক এক ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোতে এটি রূপান্তর করা যায়, সেরকম একটি কাঠামো প্রয়োজন রয়েছে এই আমাদের জ্বালানি খাতের আগামী দিনের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের নির্ধারিত
সময়টা অনেক আগেই অতিক্রম করে ফেলেছি। আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদের কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনার সময় থাকে। আ জি, অবশ্যই সময় আছে। জি, বলুন। আচ্ছা। আমাদের দর্শকদের প্রশ্নগুলো থেকে আমরা বাছাইকৃত কয়েকটি প্রশ্ন নিয়েছি। এখানে সাদিকুর রহমান প্রশ্ন করেছেন যে, বিদ্যুতের মতো গণমালিকানাধীন খাতগুলো বেসরকারি বা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়াই জ্বালানি নিরাপত্তার পথে অন্যতম বাধা কিনা? উনি একই সাথে আরেকটি প্রশ্ন করেছেন, সরকার চাহিদার মূল্যায়নে যথাযথ পদক্ষেপ নেয়নি। সরকারের কি পর্যাপ্ত বিশেষজ্ঞ নেই, যারা চাহিদার সঠিক মূল্যায়ন করতে পারেনি? আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটা কি আপনার এই প্রশ্নের উত্তরের পরে বলব নাকি একসঙ্গে বলব? বলুন, বলুন। আচ্ছা। নিসার আহমেদ প্রশ্ন করেছেন, আমরা কি ওয়েস্ট টু এনার্জির সম্ভাবনা সম্পর্কে ভাবতে পারছি? ধন্যবাদ। দেখুন, বলা হয়ে থাকে যে কোনো দেশের ক্ষেত্রে যে বেসরকারি খাতি উন্নয়নের ক্ষেত্রে মূল চালিকা শক্তি হিসেবে থাকবে। আমরাও সেটি মনে করি যে বেসরকারি খাত উন্নয়নের কাঠামোতে তার মূল ভূমিকা থাকবে, জনগণ সেখানে সরকারের সেখানে এক ধরনের সহায়ক ভূমিকা থাকবে। তবে সরকারের ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে বেসরকারি খাত সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটি দেখবার দায়িত্ব, পূর্ণ দায়িত্ব সরকারের। অর্থাৎ আমরা যখনই বলি যে ফ্রি মার্কেট ইকোনমি, অথবা আমরা যখন বলি যে এটা একটা মার্কেট ইকোনমি, তখন আমাদের ভিতরে এক ধরনের, আমি বলবো যে এক ধরনের নেতিবাচক একটা পারসেপশন সবার ভিতরে থাকে যে ফ্রি মার্কেট ইকোনমি বলতে যে কেউ যা কিছু যে কোনো ভাবে করে ফেলবে, সেটার মনে হয় লাইসেন্স পাওয়া। মোটেই তা নয়। আপনাদের প্রত্যেকের বিদেশে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। যে সমস্ত দেশগুলো, উন্নত দেশগুলো মার্কেট ইকোনমিতে পরিচালিত হচ্ছে, সে সমস্ত দেশগুলোতে গিয়ে দেখবেন যে সে সমস্ত দেশগুলোতে বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে, পরিবেশ মানার ক্ষেত্রে কত কঠোরভাবে সরকারের পরিচালনা, নির্দেশনা এবং গাইডলাইন মানার বাধ্যবাধকতা করা হয়েছে, এবং যারা ভুল করছে তাদেরকে সরকার পানিশমেন্ট দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে। সুতরাং সেই রকম জায়গাটি কিন্তু মানে অনুপস্থিত আমাদের এই জায়গাতে। ফলে সেই সমস্ত জায়গা থেকে আমরা অনেক সময় ভয় পেয়ে বলি, ঠিক আছে, সরকারের হাতে থাকলেই অন্তত আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। ঠিক একইভাবে আমরা ভয় পাই যে বেসরকারি খাতের হাতে যদি বিদ্যুৎ যায়, তাহলে বুঝি বিদ্যুতের মূল্য অযাচিত ভাবে সে বাড়িয়ে দেবে, জনগণ হয়তো বেশি মূল্যে তাকে বিদ্যুৎ কিনতে হবে। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে সে যে খরচ দেখাচ্ছে, সেই খরচ যৌক্তিক কিনা, সে যে অডিট রিপোর্ট জমা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট জমা দিচ্ছে, সেটা সঠিক কিনা, এবং সে যেভাবে তার যন্ত্রপাতির হিসেব নিয়ে এসছে, কষ্টের হিসেব নিয়ে এসছে, সেগুলো সরকার পর্যাপ্তভাবে মূল্যায়ন করেছে কিনা, এবং সেটা করার ক্ষমতা কিন্তু সরকার আছে। সুতরাং সেই জায়গা থেকেই আমি বলবো যে এই জায়গায় ভূমিকা রাখার সরকারের ভূমিকাটি বেসরকারি খাতের নজরদারির ক্ষেত্রে, সঠিকভাবে দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে। তবে এবার একটু ঘুরিয়ে বলি, তবে বিশ্বের বিভিন্ন দেশে যেটি হয়ে থাকে, বা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাত যতটা না জেনারেশনে উৎসাহী, ততটা কিন্তু ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে বিনিয়োগে অতটা উৎসাহী না। কারণ এগুলো আবার বাল্ক স্কেল ইনভেস্টমেন্ট দরকার হয়, এবং সেই জায়গাতে রিটার্ন আবার লো হয়। সুতরাং সেই জায়গাগুলোতে বেসরকারি খাত খুব বেশি এগিয়ে আসে না। সুতরাং সেই সমস্ত জায়গাগুলোতে দেখা যায় যে সরকারি খাতকেই উন্নয়নশীল দেশগুলোতে ভূমিকা রাখতে দেখা যায় ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের জায়গাতে। জেনারেশনে আমরা বেসরকারি খাতটা অনেক দেখতে পাই। আমার কাছে যেটি মনে হয় যে সরকার যদি দক্ষতার সাথে পরিচালনা করতে পারে, তার অপচয় বা দুর্নীতির যদি সমস্যা না থাকে, এবং কম্পিটিটিভ রেটে যদি সে তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে, তাহলে সে সেই কার্যক্রমটা পরিচালনা রাখতে পারে। এবং একই সাথে সেখানে যদি বেসরকারি খাতের অংশগ্রহণ থাকে, সমস্যা নেই, সরকারের কার্যক্রম যাতে কোনোভাবে বায়াস না হয়, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে যাতে সেখানে ফেভার করার বিষয় না হয়, সেই জিনিসগুলো নিশ্চিত করার দরকার রয়েছে। সেটি আমরা বরঞ্চ প্রত্যাশা করি। সেটি আমি বলছিলাম যে এক ধরনের কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচার যেন থাকে, স্বচ্ছতা যেন থাকে, সরকারের জবাবদিহিতা যেন থাকে, যেখানে যার মাধ্যমে এই পাওয়ার জেনারেশনের যে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং জেনারেশন সবগুলো পরিচালিত হবে। সেই ধরনের ট্রান্সপারেন্সির একটা বড় অভাবের জন্য আমরা সকলে অসহায় বোধ করি, এবং তখনই আমরা বিকল্প ভাবতে শুরু করি যে না, বেসরকারি খাত না সরকারি খাত, এরকম এক ধরনের সরকার হয়তো কম মূল্যে দিতে পারবে। কিন্তু সরকারের আসলে কম মূল্যে দেওয়ার ক্ষমতা নেই, যদি না সে কম মূল্যে সে উৎপাদন না করে, এবং সে বাড়তি ভাবে সাবসিডি ইউজ করে সে হয়তো দিচ্ছে। কিন্তু মূল বিষয়টি হলো যে দক্ষতার সাথে উৎপাদন, স্বচ্ছতার সাথে উৎপাদন, এবং সব ধরনের কন্ট্রাক্ট
সব ধরনের ডকুমেন্টস, সব ধরনের যে হিসেবপত্র এগুলো উন্মুক্ত করা, যাতে জনগণের জবাবদিহিতা থাকে, যেটি কিনা এক ভাই বলছিলেন যে পিপলস পার্টিসিপেশন দরকার। এইখানেও আসলে পিপলস পার্টিসিপেশন দরকার, যে প্রত্যেকটি প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট গুলোতে যদি স্থানীয় একজন প্রতিনিধি যদি থাকেন সেখানে, তাহলে প্রত্যেকটি যে অ্যানুয়াল মিটিং হবে, এজিএম হবে, তিনি কিন্তু স্থানীয় জনগণের প্রতিনিধি হিসেবে তিনি দেখতে পাবেন সেই কোম্পানির আয় কত, ব্যয় কত, কোম্পানি কতটা পরিবেশ মানদণ্ডে উৎপাদন করছে, স্থানীয় জনগণের জন্য কি ধরনের কর্মকাণ্ড নিচ্ছে, ক্ষতি হলে সেগুলো সে নজরদারি করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু নজর দেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আমরা একটু ডাইনামিক্যালি আমরা ভাবি, যেখানে পিপলস পার্টিসিপেশন থাকবে, কিন্তু প্রাইভেট সেক্টর লেড হয়তো কার্যক্রম থাকবে, কিন্তু জনগণের নজরদারি থাকবে, বেসরকারি পর্যায়ে সাধারণ মানুষের সেখানে নজরদারি থাকবে, সিএসওর সেখানে এক ধরনের ইনভলভমেন্ট থাকবে, সেই ধরনের একটা কাঠামো আমরা প্রত্যাশা করি। আর যেটি সেকেন্ড প্রশ্ন করেছিলেন যে সরকারের কি চাহিদা বিশেষজ্ঞ নেই, চাহিদা বিষয়গুলো বিশেষজ্ঞ নেই, প্রশ্নটি কিন্তু তা নয়। প্রশ্নটি কিন্তু সরকার চাইলেই দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক রয়েছেন, যারা সরকারকে কিন্তু উপযুক্তভাবেই সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। এটির জন্য কিন্তু কোনো অর্থ বা বড় এগুলো কিন্তু খুব বড় বিষয় নয়। এখনো যেভাবে সরকারের যে প্রজেকশন গুলো হচ্ছে বা সরকার যেভাবে এই নীতি কাঠামোগুলো নিচ্ছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে সরকারকে অর্থ ব্যয় করতে হচ্ছে, এবং সেটির জন্য কিন্তু সরকারকে লোন করতে হচ্ছে। সুতরাং সেই জায়গাতে সেইটির পাশাপাশি আমরা বলছিলাম যে যদি জনগণের অংশগ্রহণ থাকতো, তাহলে কিন্তু বিশেষজ্ঞ বলুন, সিভিল সোসাইটির অংশগ্রহণ বলুন, স্থানীয় পর্যায়ের যারা উদ্যোক্তা রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারাও কিন্তু তাদের এলাকার সমস্যাগুলো জানাতে পারতেন। সুতরাং সেই সুবিধাটি কিন্তু সরকার মিস করছেন, নিচ্ছেন না। আমরা ওটি চাইবো যে আগামী পিএসএমপি তে যাতে সরকারের ভিতরের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা তো ডেফিনেটলি ভূমিকা রাখবেনই, বাইরের যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে ইনভাইট করা হবে, বিভিন্ন কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, বিভিন্ন পর্যায়ে, স্থানীয় পর্যায়ে বিভিন্ন মিটিং করা হবে, এবং সেখান থেকেও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। তাহলেই কেবলমাত্র এরকম একটি ডকুমেন্ট এর ওনারশিপ বাড়বে এবং সেটি বাস্তবায়নও সরকারের জন্য সহজতর হবে। আর সর্বশেষে যেটি বলেছেন ওয়েস্ট এনার্জি ভিত্তিক আমরা কি ভাবতে পারি না, দেখুন যখন সুযোগ, যখন আপনি যখন মানুষকে, যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এই যে কথাটি, আপনি যখন তাকে একটি বড় ক্ষেত্র উন্মুক্ত করে দেবেন, আপনি যদি দেশের ভিতরে নবায়নযোগ্য জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি থেকে যখন সরে আসার জন্য তাকে একটি কাঠামোর জায়গা তৈরি করে দেবেন, তখন কিন্তু আপনাকে বলার দরকার হবে না যে কোন খাতে বিনিয়োগের সুযোগ আছে, কোন খাতে আরো বেশি গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি সুযোগ আছে, সে নিজেই তখন কিন্তু ঝাঁপিয়ে পড়বে। সুতরাং আমরা ওইটাই চাই যে সরকারের দিক থেকে ওরকম একটি দৃষ্টিভঙ্গি, দিকভঙ্গি এবং একটা ইনস্টিটিউট স্ট্রাকচার তৈরি হোক, যেটাতে সকলে মিলে আসলে দেশের ভিতরে ক্লিন এনার্জি, গ্রিন এনার্জির জন্য সকলে চলে আসবে। তখন আপনি ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গা থেকে যেমন আপনি দেখবেন, রিসাইক্লিং ইন্ডাস্ট্রির পয়েন্ট থেকে আপনি সেই একই ধরনের জায়গাগুলো দেখতে পাবেন, এবং অনেক বেশি আমি যেটা বলছি যে দূষণমুক্ত ভাবে এনার্জি উৎপাদন, এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি ব্যবহার করা, এগুলোর তখন কিন্তু মানুষ আগ্রহ তৈরি হবে সেগুলোর দিকে যাওয়ার, বিনিয়োগও বাড়বে। সুতরাং ওইরকম একটি কাঠামো আমরা চাইলে তখন এই ধরনের যে নতুন নতুন যে সম্ভাবনাগুলো বলছেন, যেমন আমরা দুদিন আগে শুনছিলাম যে একজন গবেষণা করছেন যে নদীর ভিতরেই আসলে করা সম্ভব, সোলার এনার্জি বেস যে সিস্টেমগুলো, সেগুলো অলরেডি আমরা বুঝি প্রসপেক্টিভ প্ল্যানের ভিতরেই রাখা আছে, যে কিভাবে নদীর তীরবর্তী এলাকাকে ব্যবহার করে উৎপাদন করা যাবে, সেটি সেখানে রাখা আছে। এখন উইন্ড পাওয়ার নিয়ে কাজ হচ্ছে প্রচুর, যে নদীর ভিতরে ছোট ছোট উইন্ড পাওয়ার মিল করা যেতে পারে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হতে পারে, এগুলো নিয়ে গবেষণা চলছে। সুতরাং এই ধরনের নতুন নতুন জিনিস কিন্তু আগামীতে আরো আসবে, যখন আমাদের এখানে, আবারও বলছি, আপনি এখানে একটা বিজনেস মডেলকে এস্টাবলিশ হবার সুযোগ করে দেন, রিনিউয়েবল এনার্জি ভিত্তিক এখানে একটা বিজনেস মডেল এস্টাবলিশ হওয়ার মতো একটা কাঠামো তৈরি করে দেন, তাহলে সেটির জন্য কাকে কি করতে হবে এটি আর বলার দরকার হবে না। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি ব্যবসা, দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক, সকলে তখন বাংলাদেশে চলে আসবেন এই খাতে বিনিয়োগের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একেবারেই শেষ প্রান্তে। সুধীজন, কারিব, বেলা ও ক্লিন আয়োজিত পাওয়ার টকের আজকের আলোচনা প্রায় শেষ। এই
আয়োজনের মূল উদ্দেশ্য হলো জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ক মহাপরিকল্পনা প্রণয়নে নাগরিকদের মতামত এবং দাবিগুলো তুলে ধরা। আমরা আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার আলোচনা শুনছিলাম। আজকের আলোচনাটি মোটামুটি একাডেমিক ছিল, কিন্তু এত সহজবোধভাবে এত তথ্য সমৃদ্ধ আলোচনা আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য এটা যথেষ্ট সহজভাবে পরিষ্কার হয়েছে বিভিন্ন দিক সম্পর্কে। আর আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ততা সত্ত্বেও পাওয়ার টাকা অংশগ্রহণের জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী রবিবার সন্ধ্যে 7টায় আবার দেখা হবে আরেকজন বিশিষ্ট নাগরিককে নিয়ে। আর মনে রাখবেন, পাওয়ার টক অন সানডে at 7। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন।